সাথেও আমরা মৃত্যুর সংখ্যা দেখছি, যদিও কন্ট্রোলড হয়েছে। এটা এখন আমরা কোন পর্যায়ে রয়েছি এবং কিভাবে নিজেদেরকে সতর্ক রাখবো আমরা বেসিক্যালি আনলকে? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে এই মুহূর্তে তো সামনেই ঠান্ডা আসছে, তো ঠান্ডার ক্ষেত্রে সবাই জানেন যে করোনার প্রকোপটা একটু বেশি হওয়ার চান্স বেশি। তো সেক্ষেত্রে আমি বারবার করে মানুষকে বলবো যে আমি দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে মানুষের মধ্যে সচেতনতা কিন্তু অনেকটাই কমে গেছে। মানে প্রথম পর্যায়ে যেরকম ছিল আস্তে 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 মানুষ কিন্তু বেশ সচেতন হয়ে উঠেছিল, কিন্তু এই গত কয়েকদিন ধরে বিগত বেশ কয়েকদিন ধরে আমাদের উৎসবের মৌসুমটা পেরিয়ে যাওয়ার পর যখনই দেখা গেল যে রোজ একটা করোনা আক্রান্তের সংখ্যাটা দিনে দিনে কমতে শুরু করেছে গোটা ভারতবর্ষে বলুন বা পশ্চিমবঙ্গে বলুন, তখন কিন্তু মানুষ একটু আবার আগের মতো লাগাম ছাড়া হতে শুরু করেছেন এবং আগের মতন সচেতনহীনভাবে। আমি বলবো না যে আপনারা বাইরে বেরোবেন না, অবশ্যই বেরোবেন, কারণ অনেকদিন ধরে অনেকেই ঘরবন্দি, অনেকেই গৃহবন্দী রয়েছেন, ফলে অনেকেই অনেক মানসিক যন্ত্রণা সহ্য করছেন। সেটা করবেন না, বাইরে অবশ্যই বেরোবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে সতর্কতাগুলো অবশ্যই অবলম্বন করুন, যে প্রোটোকলগুলো প্রথম দিন থেকে আমরা সবাই বলে আসছি এবং আপনারা এতদিনে সবাই সব কিছু জেনে গেছেন, তো সেইগুলো অবশ্যই মেনটেন করুন। এমন কিছু লাগাম ছাড়া কাজ করবেন না যাতে করে ভবিষ্যতে আপনার এবং আপনার পরিবারের লোকের বিপদ ডেকে আনে। শুধু আপনার এবং আপনার পরিবারের লোক নয়, তার সঙ্গে সঙ্গে বাকি যাদের সাথে আপনি মিশছেন, যাদের সঙ্গে কথা বলছেন, যাদের সংস্পর্শে আসছেন, হ্যাঁ, বা যাদের থেকে হয়তো একটু ডিস্টেন্সে হলো, যাদের থেকে হয়তো আপনি যার সঙ্গে রেগুলার আপনার যোগাযোগ হচ্ছে, তাদেরও কিন্তু আপনি বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। তো এই জিনিসটা যাতে না হয় তার জন্য একটু সচেতন হবেন, আমার শুধু এইটুকুই বলা। বাকি তো সকলেই জানেন যে হ্যান্ড স্যানিটাইজার সবসময় ইউজ করুন, সবসময় একটা ছোটো পকেট স্যানিটাইজার রাখুন, যাতে করে আপনি যখনই কোনো জিনিসে টাচ করবেন আপনি হাতটা স্যানিটাইজ করে নিতে পারবেন, হাতটা আপনার অন্য কারোর সঙ্গে বা আপনার নিজের শরীরের কোনো পোশাকের টাচ করার আগে আপনি হাতটা স্যানিটাইজ করে নিতে পারেন পকেট স্যানিটাইজারের সাহায্যে। এটা তো আপনি অনেকদিন ধরে অনেক প্রোগ্রামই বলেছি, তো এগুলো মানুষ সবাই এতদিন জেনেও গেছেন, মাস্ক ব্যবহার, ডিস্টেন্স মেনটেন করা, এগুলো আমি আর কিছু বলবো না, এগুলো সবাই জানেন। কিন্তু আমি দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে মানুষ আর কি জানা সত্ত্বেও একটু বেলাগাম হয়ে গেছে, একটু অসতর্ক হয়ে যাচ্ছে, তো সেই জন্য আমি একটু জাস্ট সাবধান করে দিলাম। আর একটা কথা বারবার করে আমি বলবো, আমি এর আগে অনেকগুলো প্রোগ্রামে করেছি এবং প্রোগ্রামে বারবার করে খাওয়া দাওয়ার ডিটেলস বলেছি, যে কোন স্টেজে কীরকম খাওয়া দাওয়া করতে হবে, কীরকম ব্যাপার, সব টোটালটা বলেছি এবং কীভাবে চলতে হবে। আমি শুধু একটা কথা বলবো যে দেখুন, এখন তো আমরা রিকভারির দিকে এগোচ্ছি, মানে এখন আস্তে 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 কিন্তু করোনার প্রকোপটা আমাদের এখানে কমতে শুরু করেছে। আর একটা কথা আমি বলবো যে থার্ড স্টেজ থার্ড সার্জ যেটা আমরা বলছি, যেটা আমরা তৃতীয়বার করোনা আক্রমণটা হচ্ছে বা সেকেন্ড স্টেজ, এখন আমাদের এখানে সেকেন্ড স্টেজই সেরকমভাবে যায়নি। তো দিল্লিতে যেটা হলো থার্ড স্টেজ হলো এবং অল ওভার দ্য ওয়ার্ল্ড। কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে বিশ্বের অন্যান্য অংশের সাথে ভারতবর্ষ এবং ভারতবর্ষের স্পেশালি প্রত্যেকটা রাজ্য, ভারতবর্ষটা বিশাল বড় দেশ, প্রত্যেকটা স্টেট কিন্তু আলাদা, তার নেচার আলাদা, তার গতি প্রকৃতি, তার সংস্কৃতি সব কিছু আলাদা। এবং আমাদের যে দেখলাম ওই কেরলে প্রথমে তো একদমই ছিল না, তারপরে ওনাম উৎসবের পর থেকে কেরলে হলো। ঠিক আমাদের পশ্চিমবঙ্গে আমরা এটা আশঙ্কা করছিলাম যে দুর্গাপুজো যেহেতু আমাদের একটা বড় উৎসব, সেই সময় প্রচুর মানুষ অসতর্ক হবেন, কেনাকাটি করবেন, মার্কেটিং করবেন এবং তারপর হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব আশাব্যঞ্জক একটা খবর যে আমরা কেনাকাটি করা সত্ত্বেও আমাদের কিন্তু সেরকম একটা প্রকোপ বাড়েনি যেটা আমরা আশঙ্কা করেছিলাম। এটা খুব ভালো খবর, এটা আশার খবর। এবং আগামী দিনে যেহেতু আমাদের ধরুন উৎসব মৌসুমটা আমরা প্রায় পেরিয়ে শেষ করে ফেলেছি প্রায়, তো ওটা যেহেতু পেরিয়ে এসেছি, তো আমার মনে হয় না আগামী দিনে আর বাড়বে বলে। কিন্তু মানুষ একটু অসচেতন হওয়ার জন্য গত 24 ঘন্টায় কিন্তু গত 4-5 দিন ধরে যেরকমভাবে পশ্চিমবঙ্গে কমতে শুরু করেছিল, গত 24 ঘন্টা কিন্তু আবার বেড়েছে বলতে গত 3-4 দিনের থেকে বেড়েছে। আমি বলছি না যে সংখ্যাটা 4000 পেরিয়ে গেছে, এটা কয়েকদিন আগে উৎসবের মৌসুমে চলছিল 4000 পার ডে 4000 করে আক্রান্ত হচ্ছিল, সেটা এখন নেই। গত কয়েকদিন ধরে 3000-এর ধারে পাশে ছিল, কিন্তু গত 24 ঘন্টায় কিন্তু আবার ওটা 3500 পার ক্রস করে গেছে, 3600 মতন ক্রস করেছে। তো সেই জন্য আমি বলবো এটা কিন্তু শুধুমাত্র হচ্ছে অসচেতনতার জন্য, আর কোনো কারণ নেই। কারণ এখন কিন্তু মানুষ আর মার্কেটিংয়ে যাচ্ছেন না, মানে ম্যাক্সিমামটা হয়ে গেছে। যাবেন না কেন, অবশ্যই যাবেন, কিন্তু যে পরিমাণে পুজোর সময় আমরা উৎসবের মৌসুমে কেনাকাটা করি, মার্কেটিং করি বা বেরোই, সেই পরিমাণ তো মানুষের নেই। তো সেটা ঠিক আছে। এবং মানুষ যখন কাজে বেরোচ্ছেন, এখন কিন্তু একটু সচেতন হয়ে যদি আপনি কাজে বেরোন, আপনি সব কিছু করতে পারবেন। তার সঙ্গে আরেকটা কথা আমি বলবো, যেহেতু সামনে ঠান্ডা আসছে, খাওয়া দাওয়ার প্রসঙ্গটা আমি বলবো না, আমি সবই বলেছি অলরেডি, যে সিট্রাস ফুড রোজ একটা করে লেবু খান বা আমলকি খান, এগুলো বলেছি। কলা খেতে বলেছি বারবার করে ইমিউনিটি বাড়ানোর জন্য, রোজ একটা করে সকালে কলা খাবেন ইমিউনিটি বাড়ানোর জন্য, এগুলো আমি বলেছি অলরেডি। এবং আমি আরও অনেক কথাই বলেছি। তার সঙ্গে একটা কথা আমি আগেও বলেছিলাম, আজকে স্পেসিফিক্যালি জোর দেবো, যেহেতু সামনে ঠান্ডা আসছে। তো আপনারা, আমি বলেছিলাম, খুব যারা প্রোগ্রাম রীতিমতো ফলো করেন তারা বুঝতে পারবেন, মনে থাকবে হয়তো, যে আমি একটু কিন্তু একবার যে গরম জলের মধ্যে না আমি স্টিম বাথ কথা বলেছিলাম, স্টিম ভেপার নেওয়ার কথা বলেছিলাম। তো স্টিম ভেপারটা, আমি স্টিম বাথের কথা বলবো না, স্টিম বাথটা আপনি নাও নিতে পারেন এখন, কারণ কি এখনও সেরকমভাবে ঠান্ডা পড়েনি। কিন্তু যেটা মেন ইম্পর্টেন্ট হলো সেটা হচ্ছে স্টিম ভেপারটা নেওয়া। স্টিম ভেপারটা কীভাবে নিতে হবে সেটাও আমি বলে দিয়েছিলাম, টেকনিকগুলো আমি আরেকবার সাম আপ করে দিচ্ছি, যেহেতু সামনে ঠান্ডা আসছে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কথা। আপনি কি করবেন, একটা গামলার মধ্যে, একটা বড় গামলার মধ্যে জল নেবেন, সেটা ফোটানো জল যেন হয়, ফুটন্ত জল যেন হয়। সেই জলটা সামনে, মানে একটু উচ্চতার মধ্যে আপনি মুখটাকে নিচু করে ওইখানে ভেপারটা নেবেন। চোখটা অবশ্যই বন্ধ থাকবে, মাথার কিন্তু একটা টাওয়েল থাকবে, অবশ্যই টাওয়েল থাকবে মাথার মধ্যে। এই টাওয়েলটা থাকলে সুবিধা হয় অনেক রকম।
আর সেকেন্ড হচ্ছে যদি আপনার খুব ভালো হয়, যদি আপনার কোনো শরীরে কোনো রোগ থাকে, মানে ধরুন আপনার ইমিউনিটি পাওয়ার কম, সে আপনার বয়স কম হোক বা বয়স বেশি হোক, শরীরে অন্যান্য কোনো রোগ রয়েছে, ইমিউনিটি পাওয়ারটা কম আছে, আপনি বুঝতে পারছেন, এবং তার সঙ্গে সঙ্গে হয়তো আপনার ঠান্ডা লেগেছে, ঠান্ডার ধাতও আছে, সাইনাসের প্রবলেম আছে অনেকের, হয়তো ঠান্ডার ধাত আছে বা অনেক কিছু ব্যাপার রয়েছে, তাদের মধ্যে ঠান্ডার টেন্ডেন্সি বেশি, সহজে ঠান্ডা লেগে যায়, বুকে কফ জমে যায়, কাশি হয়, এটা নর্মাল অবস্থা, করোনা আসার আগেও যাদের ছিল তারা কিন্তু একটু সতর্ক হবেন, কারণ তাদের কিন্তু সহজেই ঠান্ডা লাগার টেন্ডেন্সি রয়েছে। তো সেই জন্য তারা কী করবেন, যখনই এই ঠান্ডা লাগার টেন্ডেন্সি তাদের মধ্যে দেখা যাবে, দেখবেন হালকা কাশি হচ্ছে বা কিছু হচ্ছে, আপনি জানেন না আপনার করোনা হয়েছে কিনা, আপনার জানার দরকারও নেই। আপনার করোনা যদি হয়েও থাকে, করোনা ভাইরাস যদি ঢুকেও থাকে শরীরে, তাহলেও কিন্তু আপনার ইজিলি কিন্তু এই যে আমি কথাগুলো বলছি না, যে নিয়মগুলো আমি বলছি, এগুলো যদি আপনি পালন করেন, তাহলে দেখবেন করোনা ভাইরাস আপনার শরীরে ঢুকলেও কিন্তু আপনার প্রবলেম হবে না। আপনি যদি টেস্ট নাও করেন তাহলেও প্রবলেম হবে না। কেন হবে না? কারণ যদি 1-2 দিনের মধ্যে করোনা ভাইরাস আপনার শরীরে ঢোকে এবং তার 1-2 দিনের মধ্যে আপনি যদি এই কাজগুলো করতে থাকেন, তাহলে কিন্তু লাংসে করোনাটা অ্যাটাক করার আগেই আপনার করোনাটা শরীর থেকে, মানে কোভিড-19 ভাইরাসটা শরীর থেকে দূর হয়ে যাবে, মরে যাবে সে। ফলে সে কিন্তু আর লাংসের মধ্যে অ্যাটাক করতে পারবে না আপনার শরীর লাংসের মধ্যে। আর একবার যদি লাংসের মধ্যে অ্যাটাক করতে না পারে না, তাহলে কিন্তু আপনার কোভিড-19 ভাইরাস থেকে যে ক্ষতিগুলো হয়, যে সাইড এফেক্টগুলো, সেগুলো কিন্তু আপনার হবেই না। আপনাকে না হসপিটালাইজ হতে হবে, না আপনাকে কোনো বড় কোনো মানে নিয়ম পালন করতে হবে, কিছু করতে হবে না। আপনি শুধু এই নিয়মগুলো পালন করুন, আপনি রেগুলার খাওয়া দাওয়াগুলো মেনটেন করুন, যেগুলো আমি বলেছি। একটা করে কলা খাবেন রোজ, একটা করে কোনো সিট্রাস ফুড, লেবু জাতীয় কিছু খাবেন, সে আপনি যে কোনো লেবু হতে পারে, এছাড়া বা আমলকি হতে পারে। এছাড়া আমি আরও অনেক কথা বলেছিলাম আগের দিন, যে কোন স্টেজে কীরকম খাবেন, আমি সেই ডিটেলসটা গেলাম না আজকে, সেগুলো যারা প্রোগ্রাম ফলো করেছেন তারা দেখেছেন যে কোন স্টেজে কীরকম খাবেন, খাওয়া দাওয়া করবেন। আর একটা কথা বলে দিচ্ছি, ভেপারটা যখন নেবেন, অনেকে যাদের ধরুন এই সাইনাসের প্রবলেমটা আছে স্পেশালি, বা ধরুন অন্য কোনো রোগ আছে, তারা কিন্তু ওই একটা ক্যাপসুলের নাম আমি বলেছিলাম আগের দিন, ওই ক্যাপসুলটা কিন্তু ওই গরম জলে, মানে ফুটন্ত গরম জলের মধ্যে ফেলে দিয়ে তারপরে কিন্তু, বা আপনি যদি ক্যাপসুলের নাম মনে নাও রাখেন, আপনি যদি ওষুধ দোকানে গিয়ে বলেন না যে ভেপার, আমি স্টিম ভেপার নেবো, তার জন্য ক্যাপসুল, দেখবেন ওরা দিয়ে দেবে। তো ওই ক্যাপসুলটা আপনি যদি জলে, ফুটন্ত জলে ফেলে দেন, তাহলে ওটা মিশে গেল, মিশে যাওয়ার পর যদি আপনি ভেপারটা নেন, সেটা কিন্তু আরেকটু বেশি উপকারী হবে। সেটা তাদের ক্ষেত্রে যারা ধরুন কোনো প্রবলেম রয়েছে, মানে কোনো রোগ, বড় রোগ রয়েছে, মানে আমি বড় রোগ বলতে চাইছি হার্টের প্রবলেম, কিডনির প্রবলেম, লাংসের প্রবলেম, এই জাতীয় কিছু কারণ রয়েছে। আর যাদের ধরুন এমনি হালকা প্রেশার রয়েছে, হাই প্রেশারে তো কোনো একটা প্রবলেম সেরকম হয় না, করোনার ক্ষেত্রে রিস্ক কম। যাদের সুগার রয়েছে তাদের ক্ষেত্রেও বলছি, আপনি যদি ক্যাপসুল নাও ফেলেন, আপনি নর্মাল যদি স্টিম ভেপারটা নেন না, তাতেও কিন্তু আপনার প্রচুর উপকার হবে। এই স্টিম ভেপারটা ভীষণ আমি বারবার করে বলছি, এইটা কিন্তু আপনি খেয়াল রাখবেন, স্টিম ভেপারটা কিন্তু অবশ্যই নিতে হবে। যদি আপনার কোনো রকম লক্ষণ খেয়াল করেন যে আমার ঠান্ডা লাগছে, আপনার জানার দরকার নেই যে আপনার কোভিড হয়েছে কিনা। আপনাকে অনেকেই প্রশ্নটা করেন যে কী করে বুঝবো, কারণ সিমটম তো মোরাললেস সেম, মোটামুটি যেহেতু এটা ভাইরাস, তাই মোটামুটি অন্যান্য ভাইরাসে যা হয় এখানেও তাই সিমটম দেখা দেয়, বলে কী করে বুঝবেন? একটা উপায় আছে, সেটা হচ্ছে যদি আপনার সিমটম দেখা দেয়, দেখুন এতদিনে সবাই বুঝে গেছেন খবরের দৌলতে, গোটা পৃথিবীতে বিভিন্ন রকম ভাইরাসের না বিভিন্ন রকম সিমটম দেখা দিচ্ছে করোনা ভাইরাসে। মানে সিমটম কিন্তু এক জায়গায় থেমে নেই। প্রাথমিক পর্যায়ে যে সিমটমগুলো ছিল, এখন কিন্তু সিমটম অনেক ভাইরাস কিন্তু নিজেকে একদম মিউটেট করে নিয়েছে, মিউটেশন চেঞ্জ করে নিয়েছে নিজের, এবং যার ফলে সিমটমগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। তো আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না যে সিমটম কি আছে কি নেই, আপনি শুধু দেখবেন যে আপনার যদি কোনো রকম সিমটম থাকে, ঠান্ডা মান্ডা লাগে, এগুলো হয়, বা কাশি হয়, সাইনাসের প্রবলেম হয়, তাহলে আপনি স্টিম ভেপারটা নেবেন। আর একটা জিনিস হচ্ছে 3-4 দিন পর্যন্ত আপনি কিন্তু প্যারাসিটামল খেয়ে থাকতে পারেন। প্যারাসিটামল 650 বা 500, 650টা বেশি কার্যকরী দেবে, কার্য দেবে, কারণ কি আমার এটা কাজে এই কারণের জন্য দেবে যে আমার যখন ঠান্ডা লাগবে বা হালকা জ্বর হবে না, তখন কিন্তু আমার গায়ে হাত পা ব্যথাটাও হবে, শরীরটা খারাপ হবে। তো শুধু 500 খেলে, প্যারাসিটামল 500টা খেলে আমার কিন্তু সেটা পুরোপুরি ভালো হবে না। তো সেই জন্য P650টা মানে প্যারাসিটামল 650টা খাওয়াই বেটার হবে, 1 নম্বর। সেকেন্ড হচ্ছে এটা 3-4 দিন আপনি খেতে পারেন। 3-4 দিন পরে যদি দেখেন যে তাতে জ্বর নামছে না বা অন্য কোনো প্রবলেম হচ্ছে, তখন কিন্তু অবশ্যই আপনাকে ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। তখন কিন্তু আপনার প্রশ্ন উঠছে, ডক্টর দেখে তখন আপনাকে বলবেন যে আপনার কি নেক্সট টেস্ট করার প্রয়োজন রয়েছে, করোনা ভাইরাস রয়েছে কিনা, বা অন্যান্য সিমটমগুলো। কারণ এখন ওই যে বললাম, মিউটেট করে নেওয়ার ফলে ভাইরাসটা অনেক সিমটম কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অনেক সিমটম কিন্তু আমরাও ধরতে পারছি না, ডক্টররাও কিন্তু ধরতে পারছে না যে কোন এটা আদৌ করোনা হবে কিনা। হ্যাঁ, তো সেই জন্য আমি বারবার করে বলছি যে আপনার করোনা হয়েছে কি হয়নি এটা জানার দরকার নেই, আপনি এই নিয়মগুলো পালন করুন, দেখবেন আপনার প্রবলেম কয়েকদিনের মধ্যে চলে যাবে। যদি না যায় এবং 3-4 দিন আপনি প্যারাসিটামল খাওয়ার পরও যদি দেখেন যে আপনার প্রবলেম সলভ হলো না, জ্বর থেকে যাচ্ছে বা হচ্ছে, তখন আপনি কিন্তু ডক্টরের সাথে কনসাল্ট করবেন, তখন কিন্তু আপনার পরে চিন্তা। কিন্তু আপনি এইগুলো আমার কথা মতন পালন করে দেখুন, দেখবেন আপনার অনেক উপকার হয়ে যাবে। মানে ম্যাক্সিমাম পেশেন্টের কিন্তু, ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু এতেই সেরে যাবে। অবশ্যই আপনাদের বলবো যে যারা সমস্যার মধ্যে রয়েছেন ইতিমধ্যেই, তারা কিন্তু ডেফিনেটলি ফোন করুন, যেহেতু ডক্টর রায় রয়েছেন আমাদের সঙ্গে। ডিটেলসে উনি কিন্তু গাইডলাইন্স দিচ্ছেন। আরও কিছু প্রশ্ন থেকে যায়, সেখানে একজন বন্ধু রয়েছেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি হারিশাস থেকে বলছি, চৈতালি দাস। হ্যাঁ বলুন। বলছি যে ম্যাডাম, আমার না সকালবেলা একটু ঠান্ডা লাগে, সকালবেলা শুধু হাঁচি হবে, বিছানাটা জ্বাললে হাঁচি হয়, বা কোনো ধুলো নাকে ঢুকলেই হাঁচি হয়, আর
সেই সকালবেলাটাই শুধু হয়, নাক দিয়ে জল পড়ে, বেলা হলে ঠিক হয়ে যায়। আপনার কি কোনো ডাস্ট অ্যালার্জির জন্য কোনো ডক্টরকে আগে কনসাল্ট করেছিলেন আপনি? বলছি ডাস্ট অ্যালার্জির জন্য বা সকালবেলা ঠান্ডা? না না না, আমি কিছু করিনি, আমার এরকম অ্যালার্জি দেখছি হঠাৎই হচ্ছে। আচ্ছা, এটা হঠাৎ হচ্ছে মানে এটা কতদিন ধরে হচ্ছে? হ্যাঁ, কতদিন? হ্যাঁ, এই শীতকালটা পড়ার পর থেকেই হচ্ছে। আচ্ছা, শীতকাল পড়ার পর থেকে হচ্ছে। এটা গত বছর হয়নি, মানে অন্য কোনো বছর হয় না, তাই তো? হ্যাঁ, এটা প্রতি বছরই সকালবেলা যেই ঠান্ডাটা লাগে না, সকালবেলা একটু ঠান্ডা লাগলে আমার হাঁচি হচ্ছে। আচ্ছা, তারপরে বেলা হলে আবার ঠিক হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, আপনার প্রথম কথা আমি বলি যে আপনি যে আশঙ্কাটা করছেন করোনার ব্যাপারে, সেটা আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে আপনার কিন্তু করোনা নয়। কারণ করোনার কোভিড-19 একটা স্পেশাল রয়েছে। এখনও পর্যন্ত যে সিমটমগুলো আবিষ্কার হয়েছে তার মধ্যে এটা কোথাও বলা নেই বা কোথাও এটা হয়নি, ডিকটেট করা হয়নি যে এটা পার্টিকুলার কোনো একটা মোমেন্টে আপনার ঠান্ডাটা লাগবে বা কাশিটা হবে। ঠিক আছে, কাজে এটা আপনার পরিষ্কার, যেটা আমি বুঝতে পারলাম, হয় সকালবেলা একটু ধুলো গুঁড়ো বেশি ওড়ে বলে হয়তো ডাস্ট অ্যালার্জি হতে পারে, আর নয়তো সকালবেলা যেহেতু আপনার শীতের সময়, ঠান্ডার মৌসুমে আপনার এটা হচ্ছে মেনলি সকালের দিকে দেখবেন আমাদের একটু ওয়েদারটা একটু ওয়েটই থাকে, একটু বেশি ঠান্ডাটা থাকে সকালের দিকে। এমনি ঠান্ডার সময় বাকি সারাদিনের থেকে সকালে এবং রাতের দিকে ঠান্ডাটা বেশি পড়ে, তো সেই জন্য আপনার এটা হতে পারে ঠান্ডার জন্য প্রবলেম। তো এটা আপনার সাইনাসের প্রবলেম থাকতে পারে, এটা আপনি একবার একটা ডক্টরের সাথে কনসাল্ট করে নিলে ভালো, বেটার হয়। কিন্তু আপনাকে এইটুকু আমি বলতে পারি যে করোনার জন্য যে আপনি ভয়টা পাচ্ছেন সেটা কিন্তু আপনার হয়নি। একটা প্রশ্ন আমি করি ডক্টর রায়, সেটা হচ্ছে যেমন আপনি বললেন যে আমরা এখনও সেকেন্ড স্টেজকে পেরিয়ে উঠতে পারিনি, থার্ড স্টেজ কিন্তু দিল্লি দেখেছে। তো সেক্ষেত্রে যেহেতু ঠান্ডা পড়ছে, কারণ আমাদের এখানে নর্মালি বয়োজ্যেষ্ঠ যারা হন, আপনাদের কাছে যখন পেশেন্টরা আসে এই বয়সের নিরিখে আমরা দেখেছি যে তাদের লাং ইনফেকশনের টেন্ডেন্সিস থাকে, এবং আমরা দীর্ঘ সময় এখানে আলোচনাও করেছি। তো এই ধরনের পেশেন্ট, মানে এই ধরনের এজ গ্রুপের পেশেন্টদের ক্ষেত্রে এই শীতকালে, আপনি তো বলেছেন ভেপার নেওয়ার কথা, কিন্তু এই শীতকালে কি থার্ড স্টেজ আসতে পারে? আমি ওইটাই প্রথমে বারবার করে বলছিলাম যে আমাদের ভারতবর্ষ যেহেতু বড় একটা দেশ এবং এখানে এক একটা স্টেটের কিন্তু নেচার এক এক রকম, কালচারও যেহেতু এক এক রকম, নেচারও এক এক রকম। তাই দিল্লিতে কবে এসছে, আমাদের এখানে কবে আসবে, এই বিতর্কে আমি যাচ্ছি না। কিন্তু আমি একটা কথা শুধু বলতে চাই, আমি কিন্তু খুব আশাবাদী। তো আমি এইটা বলতে চাই, আমার যেটা মনে হচ্ছে যে আমাদের এখানে থার্ড স্টেজ নাও আসতে পারে। তার কারণ কি, যে এখন মোটামুটি সবাই জেনে গেছে যে ভ্যাকসিন কিন্তু খুব শীঘ্রই আসছে আমাদের মার্কেটে। ভ্যাকসিন কিন্তু আসতে খুব বেশি দেরি নেই। মোটামুটি WHO থেকেও রেকমেন্ড করা হয়ে গেছে, সব জায়গা থেকে মোটামুটি হয়ে গেছে, জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আমার ভ্যাকসিন চলে আসবে। এবারে যেহেতু এতদিন আমরা অনেক লড়াই করেছি, দাঁতে দাঁত চেপে সব মানুষ লড়াই করেছেন, তো সেই জন্য আমার মনে হয় না যে আর 2-3 মাস খুব বেশি অসুবিধা হবে বলে। এবারে যদি ঠান্ডার সময় বেশি অসুবিধা হয়ও, একটা কারণে হতে পারে, সেটা হচ্ছে মানুষ যদি একটু অসচেতন হয়ে পড়েন। মানে প্রথম দিকে মানুষ যেমন অসচেতন ছিলেন, যত দিন গেছে আস্তে আস্তে কিন্তু সচেতনতা মানুষের মধ্যে চলে এসছে, মানে অলরেডি সচেতনতা ডেভেলপ করেছে মানুষের মধ্যে। কিন্তু এখন আবার দেখতে পাচ্ছি ইদানিং কয়েকদিন ধরে, বিগত বেশ কয়েকদিন ধরে, মোটামুটি ধরুন 7-10 দিন বলতে পারেন, এরকম সময় ধরে মানুষ কিন্তু আবার একটু অসচেতন হয়ে যাচ্ছে। আসলে এটা মানুষেরও দোষ না, দীর্ঘদিন ধরে ঘরবন্দি থাকার ফলে, গৃহবন্দি থাকার ফলে একটু অধৈর্য হয়ে গেছে, মানুষ ধৈর্য হারিয়ে ফেলেছে। ফলে এখন না মানুষের ইচ্ছে করছে যে একটু লোকজনের সাথে কথা বলি, একটু মিশি, একটু আমি কাজটা তো করবেনই, সেই বিষয়ে তো আমি প্রথমেই বলে দিলাম যে কাজ তো করবেন, কাজে যাবেন, কোনো অসুবিধা নেই, একটু প্রোটোকলগুলো মেনে চলুন। কিন্তু এই যে মানুষের বাড়ি যাওয়া বা মানুষের সাথে একটু মেলামেশা করা, এই জিনিসগুলো এতদিন তো লড়াই করেছেন, আর 2-3 মাস একটু ওয়েট করে যান, এরপরে কিন্তু ভ্যাকসিন আসবে। এবং ভ্যাকসিন আসলে সবার আগে কিন্তু যে সমস্ত এজ গ্রুপের কথা আপনি বললেন, যাদের মেনলি প্রবলেমগুলো রয়েছে, যাদের শরীর খারাপ বিভিন্ন রকম রোগ রয়েছে, তাদেরকে কিন্তু আগে দেওয়া হবে, তাদেরকে এবং কোভিড ওয়ারিয়ার্সদের আগে দেওয়া হবে। কাজেই এটা ভয়ের কিছু নেই। তারা যদি আর 2-3টে মাস একটু শক্ত করে, শক্ত মনে একটু দাঁতে দাঁত চেপে লড়াইটা করতে পারে না 2-3 মাস, তাহলেই হয়ে যাবে। আমাকে প্রোগ্রামে অনেক সময় বলেছেন যে একটু মেন্টাল প্রবলেম অনেকের হচ্ছে, মানসিক আমরা এই জায়গাতে একজন বন্ধুকে নিয়ে আমরা আসছি এই প্রশ্নের উত্তরে। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? বলছি আমি জয়ীরবাগ থেকে সনদ মন্ডল বলছি। আচ্ছা বলুন। জয়ীরবাগ থেকে সনদ মন্ডল বলছি। বলুন। বলছি দাদু, আমার তো এই থাইরয়েডের সমস্যা রয়েছে। থাইরয়েড তো এখন ওষুধ খেয়ে নর্মাল রয়েছে যদিও, কিন্তু আমার এই ঠান্ডা শীতকাল পড়লে আমার একটু এই হাঁপানি দোষও আছে। 10-15 বছর ধরে ঠান্ডা পড়লে তখন একটু যেন হাঁপানি হয়, আমি ওই হাঁপানি ওষুধ খাই, ঠিক আছে। কিন্তু এখন বর্তমান যে ওষুধের কথা বলছেন আপনি, ক্যাপসুলটা আমি ঠিক বুঝতে পারলাম না কি ওষুধটা ওই জলে দিয়ে খেতে হবে বলছেন। আমি ওই ওষুধটা যদি ভালো করে বলেন। আর থাইরয়েড তোর জন্য কোনো সমস্যা হবে কি সেটা আমি জানতে চাইছি। হ্যাঁ, আপনি শুনুন, আমি বলছি। শুনতে থাকুন। হ্যাঁ, প্রথম কথা, আমি এর আগের অনেকগুলো প্রোগ্রামে বলেছিলাম যে কিছু পার্টিকুলার রোগ আছে যে রোগগুলোর ক্ষেত্রে কিন্তু করোনার কোভিড-19 ভাইরাসটা অ্যাটাক করার চান্সটা বেশি। কেন বেশি সেই ডিটেলস আমি বলেছিলাম যে তাদের সেই সমস্ত রোগগুলো হলে মানুষের ইমিউনিটি পাওয়ারটা, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেকটা কমিয়ে দেয়।
ভেতর থেকে পুরো ঝাঁঝরা করে দেয়, যার জন্য এই সমস্ত রোগগুলোর ক্ষেত্রে কিন্তু খুব প্রবলেম হয়। তাই জন্য তাদেরকে একটু বেশি করে সাবধানে থাকতে বলেছিলাম আমি। তার মধ্যে কিন্তু থাইরয়েডটাও ছিল, থাইরয়েড ছিল, সুগার ছিল এবং লাংস, হার্ট এবং কিডনির প্রবলেম ছিল, এগুলো আমি বলেছিলাম বারবার করে। তো আমাকে একদিন একটা ভদ্রলোক এও প্রশ্ন করেছিলেন যে প্রেশারের প্রবলেম, আমি বলেছিলাম না, প্রেশার থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু সুগার, থাইরয়েড এগুলো থাকলে প্রবলেম আছে। তার কারণটা আপনি নিজেই ব্যাখ্যা করে বলে দিলেন যে থাইরয়েডের প্রবলেম থাকলে গ্ল্যান্ড ফোলে মাঝে মাঝে এবং ঠান্ডার ক্ষেত্রে বেশি প্রবলেম হয়। তো আপনি একটু সাবধানে থাকবেন। আপনার প্রথম প্রশ্নের উত্তরটা হলো এটা যে আপনি একটু সাবধানে থাকবেন, প্রোটোকলগুলো মেনে চলবেন। আপনি যদি ডিস্টেন্স মেনটেন করেন, প্রোটোকলগুলো মেনে চলেন, তাহলে কিন্তু অসুবিধা হওয়ার কথা নয়, 1 নম্বর। এবং আমরা থাইরয়েডের প্রবলেমের জন্য যা যা আপনাকে অলরেডি ডক্টর বলেছেন সেগুলো তো করবেনই। আর আপনি বললেন এখন থাইরয়েড নর্মাল আছে, আপনার বোধহয় টাইট্রেশনটা ঠিক মতন হয়ে গেছে। মানে টাইট্রেশন মানে আপনার প্রথমে যে ডোজের আপনাকে থাইরয়েডের ওষুধ দেওয়া হতো, এলট্রক্সিন দেওয়া হতো, সেই ডোজটা মনে হয় এখন একটু কমিয়ে মোটামুটি টাইট্রেশন হয়ে গেছে, যার জন্য আপনি বলছেন যে আমার এই মুহূর্তে থাইরয়েডের প্রবলেম নেই। এবং আমি এটাও আপনার কাছে শুনলাম না, হয়তো আপনি টেস্ট করিয়েছেন কয়েকদিনের মধ্যেই। আপনি যদি টেস্ট 3 মাসের বেশি হয়ে গিয়ে থাকে তাহলে টেস্টটা একবার করিয়ে নেবেন থাইরয়েডের, যে কতটা পরিমাণ রয়েছে, এবং সেক্ষেত্রে টাইট্রেশনটা করতে একটু সুবিধা হবে, মানে কত ডোজে আপনি খাবেন এলট্রক্সিনটা সেটা একটু সুবিধা হবে 1 নম্বর। সেকেন্ড, আপনি যেটা বললেন যে আমি যে ওষুধের কথা বলেছিলাম খাওয়ার কথা না, আমি খাওয়ার কথা কিন্তু কিছু বলিনি। আমি স্টিম পেপার যেটা বলেছি, আমি বলেছিলাম যে ক্যাপসুলটা জলের মধ্যে গুলে দিতে হবে, জলের মধ্যে ফেলে দিলে ক্যাপসুলটা জলের মধ্যে মিশে যাবে, মিশে গেলে সেই পেপারটা নিলে একটু বেশি বেটার হবে। সেটা আপনার কোনো, দেখুন আমি এই মুহূর্তে তো কোনো ব্র্যান্ডের নাম আপনাকে বলতে পারবো না, আমি শুধু এটুকু বলছি, আপনি ওষুধ দোকানে যাবেন, যে কোনো ওষুধ দোকানে গিয়ে বলবেন যে আমি স্টিম পেপার নেব, তার জন্য ক্যাপসুল ডাক্তার বলেছে, আপনাকে দিয়ে দেবে। এটার জন্য কোনো প্রেসক্রিপশন দরকার পড়বে না কোনো ডক্টরের, এটা আপনি গিয়ে বললেই আপনার ওষুধ দোকানে দিয়ে দেবে। এটা একটা ক্যাপসুল মানে একবার একটা করে ক্যাপসুল দিতে পারবেন। আপনি একটা কাজ করতে পারেন, আপনি একবার দিনের মধ্যে এটা 2 বার করবেন মিনিমাম। এই 2 বার যে করবেন, সকাল বিকেল বা দুপুর রাত্রি যখনই করুন না কেন, একবার জলে দিয়ে দিলেন, তো সেই জলটা আপনি ফেলবেন না। ধরুন দুপুরবেলা আপনি করলেন ফার্স্ট টাইম, আপনি জলে দিয়ে দিলেন ক্যাপসুলটা, এবং সেটা ভেপার অলরেডি গরম করেছেন, ভেপারটা নিলেন, নেওয়ার পর ওই জলটা ওইভাবেই রেখে দিলেন, ওটা ঠান্ডা হয়ে গেল, রাত্রে আরেকবার গরম করে নিলেন, গরম করে নিয়ে ওটা একই করলেন। তাহলে কি হলো, আপনার একটা ক্যাপসুলে 1 দিন হবে, তার বেশি কিন্তু রাখবেন না, তার বেশি হবে না, একটা ক্যাপসুলে 1 দিনের বেশি হবে না। আর আপনার ক্যাপসুল নিয়ে চিন্তা কিছু নেই, ক্যাপসুল আপনি দোকানে গেলে, ওষুধ দোকানে গেলে যে কেউ দিয়ে দেবে, মানে এটার জন্য ডক্টরের প্রেসক্রিপশনের দরকার নেই। আর এটা কোনো খাওয়ার ওষুধ নয়, কিন্তু এটা জাস্ট জলে গোলার। আপনি বেস্ট হচ্ছে ওই ওষুধের দোকানে যেটা বলছেন, আপনি যদি না নিতে পারেন, আপনার পরিবারে কেউ গিয়ে জিজ্ঞাসা করলে ওটা দিয়ে দেবে। আমরা এখানে কতগুলো প্রোটোকলের মধ্যে পড়ে যাই বলে আমরা নাম ওষুধের নিতে পারি না, তার জন্য নেওয়া যাচ্ছে না। যাই হোক, ডক্টর একটা কথা বলছিলেন যে মানসিক অবসাদ মানুষের প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে। কোভিড আক্রান্তের থেকে মানসিক অবসাদে আক্রান্ত বহু মানুষ হয়েছেন। হ্যাঁ, তো এই জায়গা থেকে আমাদের আপলিফমেন্টটা খুব দরকার, কারণ সচেতনতা তো আছেই। আপনি নিজেও বলছেন যে মানুষ অধৈর্য হয়ে গিয়েছে দীর্ঘ 8 মাস ধরে ঘরবন্দি থেকে। যারা বাইরে কাজ করছেন ধরুন, তাদের ক্ষেত্রেও এক ধরনের কিন্তু অবসাদ আসছে। নট দ্যাট কি যে তারা ঘরে বন্দি নয়, কাজ করছে, তাদের একঘেয়েমিতে চলে এসছে। ফলে আর যারা বাড়িতে থাকছেন তাদের তো এসেছে। এই জায়গা থেকে বেরিয়ে আসার রাস্তা কি? হ্যাঁ, ওটাই আমি বলছিলাম যে অনেক মানুষ হয়তো ওয়ার্ক ফ্রম হোম করছেন, হয়তো বা কম্পিউটারে বাড়িতে ল্যাপটপ আছে সেটা দিয়ে কাজ করছেন, কিন্তু তবুও না মানুষ কিন্তু কাজটা করে নিচ্ছেন, কিন্তু তারপরে মানুষের একটু অধৈর্য, মানুষের একটু মানসিক সমস্যা হচ্ছে যে আমি দীর্ঘদিন ধরে কারোর সাথে কথা বলতে পারছি না, কারোর সাথে বেরোতে পারছি না, তো একটু কথা বলি, একটু বেরোই, এইগুলো কিন্তু আর 2-3 মাস একটু কষ্ট করুন, কারণ কি এরপর ভ্যাকসিন চলে আসবে মার্কেটে। এবং আমি আরেকটা কথা, খুব ইম্পর্টেন্ট কথা বলতে চাই, যেটা আমার কথার মাধ্যমে হয়তো অনেকে একটু ভুল বুঝতে পারেন, যে আমি যে বললাম যে প্রথম ভ্যাকসিন আসলে শুধুমাত্র বয়স্ক মানে ওই এজ গ্রুপের মানুষদের দেওয়া হবে, এবং যারা অসুস্থ তাদেরকে দেওয়া হবে, এবং কোভিড ওয়ারিয়র দেওয়া হবে, তারা কি বাকিরা কি পাবে না? প্রথম কথা আমি বলি, দেখুন ভ্যাকসিন নেওয়ার জন্য এত ছটফট করার কিছু নেই। প্রথম কথা, ভ্যাকসিনটা আমাদের নিতে হচ্ছে কেন? তার কারণটা হচ্ছে যে কোভিড-19 ভাইরাসটাকে আমাদের এই পৃথিবী থেকে তাড়াতে হবে, ফার্স্ট অফ অল। সেকেন্ড হলো যে আমরা ভ্যাকসিনটাকে যদি তাড়াতে পারি, তাহলে কিন্তু আমার দরকার নেই যে আমাকেই নিতে হবে, আপনি নিলে অন্য কেউ নিলেও কিন্তু হয়ে যাবে। যদি ভ্যাকসিনটা নেওয়ার ফলে ভাইরাসটা চলে যায় পৃথিবী থেকে, তাহলে কিন্তু সেই ভাইরাস থেকে আক্রান্ত হওয়ার চান্সটা আমারও কমে যাচ্ছে। তো সেক্ষেত্রে এমন নয় যে আমাকেই নিতে হবে তাড়াহুড়ো করে, বা ধরুন যার দেখুন ভ্যাকসিনের দামও তো প্রচণ্ডভাবে কমিয়ে দেওয়া হয়েছে, এবং সরকার থেকে পরবর্তীকালে হয়তো কিছু সরকার, কিছু স্টেট গভর্নমেন্ট হয়তো বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে হয়তো ফ্রিতেও দেওয়া হতে পারে গরিব মানুষদের। ফলে এটা নয় যে ভ্যাকসিন আমার টাকা আছে বলে আমি ভ্যাকসিন নিয়ে নিলাম, এরকম কিন্তু হবে না। জিনিসটা এরকম হবে যে যাদের ভ্যাকসিনের প্রয়োজন তাদেরকেই দেওয়া হবে, যে যাদেরকে ভাইরাস অ্যাটাক করার চান্সটা বেশি তাদেরকেই দেওয়া হবে, 1 নম্বর। সেকেন্ড হচ্ছে যাদেরকে দেওয়া হচ্ছে না, তাদের শরীরে ইমিউনিটি পাওয়ার বেশি বলে তাদেরকে দেওয়া হচ্ছে না, 1 নম্বর। সেকেন্ড হচ্ছে যদি তাদেরকে ভাইরাস অ্যাটাক করে, তাহলে তারা কী করবে, তাই মানুষের সেই প্রশ্নটা জাগতে পারে মনে। আমি শুধু তাদেরকে এটা বলতে চাই যে এটা কিন্তু ভাইরাস এমন নয় যে মানুষের মতন তাদের বুদ্ধি বেশি, তাদের কিন্তু একটা পুরো জোন ধরে তারা কিন্তু অ্যাটাক করে। এবার ধরুন একটা জোনের মধ্যে আপনি ধরে রাখুন যে আপনার একটা অঞ্চলের মধ্যে, সেই অঞ্চলের মধ্যে আপনার অনেক ধরুন 20% থেকে 30% মতন বয়স্ক মানুষ রয়েছেন, তাদেরকে দেওয়া হলো।
বাকি 70 to 80% মানুষ সাধারণ মানুষ, তাদেরকে মানে তাদের ইমিউনিটি পাওয়ার বেশি, তাদেরকে দেওয়া হলো না। কিন্তু যখনই 20-30% মানুষকে দেওয়া হবে না, তাদের শরীরে যখন প্রতিরোধ ক্ষমতাটা গড়ে উঠবে, ভাইরাস কিন্তু আর অ্যাটাক করতে পারবে না। ভাইরাস কিন্তু অ্যাটাক করার টেন্ডেন্সিটা ভাইরাসের মধ্যে চলে যাবে। ভাইরাস তখনই বংশবৃদ্ধি করছে, তখনই বারবার এক শরীর থেকে আরেক শরীরের দিকে যাচ্ছে, তখনই যখন সে বংশবৃদ্ধিটা করতে পারছে, যখনই দেখবে ভাইরাস বাধা পাচ্ছে না, তখন কিন্তু আর ভাইরাসটা বেঁচে থাকবে না, মরে যাবে। আমি একটু আগে একটা কথা বলেছিলাম যে আপনার যদি যখন প্রথম ভাইরাসটা ঢুকলো শরীরের মধ্যে, সঙ্গে সঙ্গে তো লাংসে অ্যাটাকটা করছে না। আপনি যদি তখনই আমি যে নিয়মগুলো বললাম সেগুলো পালন করেন, তাহলে ভাইরাস লাংসে ঢোকার আগেই মরে যাবে। তো তখন যখন মরে যাবে তখন আপনার প্রবলেমগুলো হবে না। ঠিক সেরকম এটাও আমি তাই বলছি, যদি 20-30% মানুষের শরীরে ভাইরাস অ্যাটাক করতে গিয়ে ভাইরাস বাধাপ্রাপ্ত হয় এবং মরে যায়, তখন কিন্তু ভাইরাস বাকিদের শরীরেও অ্যাটাকটা করতে পারবে না। তার কারণ বাকিদের শরীরে অলরেডি ইমিউনিটি পাওয়ার বেশি, অ্যাটাক করতে গেলে তাদের কিন্তু অনেক পাওয়ার নিয়ে অ্যাটাক করতে হবে, যে জিনিসটা পারবে না। ব্যাপারটা এটা একটু র্যাশনালি বুঝতে হবে। তো এই জিনিসটা যদি মানুষ বোঝেন, তাহলে মানুষের মধ্যে এই যে একটা ভাইরাস ভ্যাকসিন নেওয়ার জন্য একটা টেন্ডেন্সি, একটা ছটপটানি ভাব, এই জিনিসটা কেটে যাবে। আতঙ্ক থেকে বেরিয়ে আসতে হবে, একদমই তাই। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি শিপ্রা পাল বলছি মসনপুর থেকে। হ্যাঁ বলুন। আমার ছেলে 23 বছর বয়স, ও সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত মাজার পরে অন্তত 50টা হাঁচি দিচ্ছে, কিন্তু হাঁচিটা কোনো কিছুতেই কমছে না, অনেক কিছুতেই হচ্ছে, আমি অনেক ডাক্তার দেখি কিছুতেই কমছে না। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? এটা আপনার প্রায় 2 বছর হবে। 1-2 বছর? হ্যাঁ 1-2 বছর হবে। আর মাঝে মাঝে খুব গা গরম হচ্ছে, ঠান্ডা, টিউশনই পড়ায় কিন্তু পড়াতেও যেতে পারছে না, ভয় যে যদি করোনা টরোনা হয় না কি, এসব ভয় পাচ্ছে। আচ্ছা, তো একটু আমার কি করা উচিত একটু বলুন। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে ওনার এটা আপনি যেটা বললেন যে 1 থেকে 2 বছর ধরে এটা হচ্ছে, তাহলে এটা তো আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমাদের 1-2 বছর আগে তো করোনা ভাইরাস, কোভিড-19 ভাইরাস তো আমাদের পৃথিবীতে ছিল না, মানে তখনও পর্যন্ত আসেনি। তো যেহেতু আসেনি, তাহলে এটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনার ছেলের কিন্তু করোনা হয়নি, মানে করোনার টেন্ডেন্সিটা নয়। এবার যেহেতু ওনার এই প্রবলেমটা দীর্ঘদিন ধরে হচ্ছে, তার ফলে কিন্তু ওনার একটা ইমিউনিটি পাওয়ারটা কমে গেছে শরীরে, ফলে ওনার কিন্তু করোনা ভাইরাস অ্যাটাক করার চান্সটা ওনার ক্ষেত্রে বেশি, যেটা আমি বারবার করে বলছিলাম। তো যেহেতু কোভিড-19 ভাইরাস অ্যাটাক করার চান্স ওনার বেশি, তাই ওনাকে একটু সতর্ক বেশি করে থাকতে হবে। সাধারণ মানুষ যতটা সতর্ক, ওনাকে একটু বেশি সতর্ক হতে হবে, 1 নম্বর। সেকেন্ড হচ্ছে সতর্ক কীভাবে হবেন সেগুলো তো সবই জানেন, আমি তাও অলরেডি অনেকবার বলেছি, আজকেও আমি কিছু কথা বললাম, ওগুলো পালন করুন নিয়মগুলো। ওনাকে 2 বার করে স্টিম পেপার নিতে বলুন, সকালে একটা করে অবশ্যই কলা খাওয়ান, আর একটু সিট্রাস ফুড মানে লেবু বা আমলকি জাতীয় কোনো জিনিস একটু যদি খাওয়াতে পারেন ভালো হয়, 1 নম্বর। এবারে বলছি ওনার ক্ষেত্রে যেটা ব্যাপার, উনি প্রচণ্ড পরিমাণ ঠান্ডায় ভুগছেন, মানে মাঝে মাঝেই কাশিটা, সকালে দাঁত মাজার পর থেকে আপনি বলেন কাশিটা হচ্ছে, এটা 1-2 বছর ধরে হচ্ছে। ওনাকে না একটু আপেল খাওয়ান, একটু আপেলটা খাওয়ান, হলে খুব ভালো হয়। ওনার ক্ষেত্রে এটাও খুব ভালো কাজ করবে, 1 নম্বর। ন্যাচারাল জিনিসের দিক দিয়ে যেতে চান। আর যেহেতু যদি আপনি অলরেডি বলেন অনেক ডক্টর দেখিয়েছেন, আমি তো এখন আপনাকে কোনো ওষুধের নাম রেকমেন্ড করতে পারবো না এই প্রোগ্রামে বসে। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এই ফলের ওপর বা সবজির ওপর, এইগুলোর ন্যাচারাল জিনিসের উপর বেশি একটু জোর দেবেন। আপনাকে শুধুমাত্র একটাই কথা বলছি, আপনি রোজ সকালে একটা করে কলা খাওয়াবেন, আপনার ছেলেকে একটা করে আপেল খাওয়াবেন রোজ। আপনি আপেলটা কিন্তু খাওয়ার পর খাওয়াবেন, দুপুরে খাওয়ার পর এটা খাওয়াবেন। আর তার সাথে সাথে এই যে স্টিম পেপারটা 2 বেলা করে নিতে বলবেন। আর একটা প্রশ্ন আপনি করেছেন যে আপনার ছেলে টিউশন পড়ায়, তো অন্যান্য লোকের বাড়ি যায় এবং সেখানে গিয়ে যে কি, হ্যাঁ ভয় পাচ্ছে উনি, না ভয় পাওয়ার কিছু নেই। আপনার ছেলেকে একটু বলে দেবেন যেন মাস্কটা ঠিক মতন ব্যবহার করে নাকের ওপর, এবং যেন নাকের ওপর মাস্ক ব্যবহার করি। কিন্তু অনেকে দেখবেন নাকের ওপর মাস্ক ব্যবহার করলেন অনেকের একটু দম বন্ধ হয়ে যায়, কারণ অভ্যেস নেই, তো একটু অস্বস্তি হয়। তারপর উনি যেহেতু টিউশন পড়ান, তো ওনাকে একটু কথা বেশি বলতে হবে, এবং অনেক সময় দেখবেন কথা বলতে গেলে কথাগুলো আটকে যায়, বা হয়তো ঠিক মতন কনভে করতে পারে না, সামনে যাকে কথাগুলো বলছেন উনি হয়তো ঠিক মতো আপনার কথাগুলো বুঝতে পারছেন না। তো এই জন্য অনেকে হয়তো একটু মাস্কটা নিচে পড়ে নেন, নাকের নিচে। কিন্তু এইটা আপনার ছেলেকে ভালো করে বারবার বলে দেবেন যে ওনার ক্ষেত্রে কিন্তু সেটা করা যাবে না। ওনার ক্ষেত্রে কিন্তু মাস্কটা অবশ্যই নাকের উপর পরেই আপনাকে কথা বলতে হবে। যদি সামনের যিনি আছেন, যিনি ওনার কথা শুনছেন, তিনি যদি বুঝতে না পারেন, তাহলে একটু কেটে 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 কথাগুলো বলতে হবে, ধীরে ধীরে বলতে হবে, কিন্তু মাস্ক পরে বলতে হবে, বা একটু ডিসটেন্স মেইনটেইন করে বলতে হবে। এবং আরেকটা কথা, যেহেতু উনি অন্যের বাড়িতে যাচ্ছেন, তো সেখানে তো বাড়ির দরজা জানলা অনেক জিনিসই এফেক্টেড হতে পারে। তো উনি যেন কোনো জায়গাতে হাত না দেন, যদি হাত দেন সেক্ষেত্রে হাত তো দিতেই হবে, অনেক সময় তো হাত পড়েই যায়, টেবিলে হাত পড়বে, হয়তো চেয়ারে বসলো, সেগুলো তো হবেই। তো ওনাকে অবশ্যই একটা পকেট স্যানিটাইজার পকেটে রেখে দিতে বলবেন, এবং যখনই কোনো জায়গাতে হাত দেবেন, হাতটা দেওয়ার পর উনি যেন হাতটা স্যানিটাইজ করে নেন, একদম, তাহলেই হবে। হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি দক্ষিণ 24 পরগনার কুলটি থেকে অশোক নস্কর কথা বলছি। আচ্ছা বলুন। হ্যাঁ বলছি, সর্দি কাশি জ্বর তো এমনিতেই হয়ে থাকে, কিন্তু মেনলি কি দেখে আমি বুঝবো যে তার করোনা হয়েছে, এবং মানে মেন 2-3টে পয়েন্ট দেখলে বোঝা যাবে যে তার করোনা হয়েছে বলে নিশ্চিত আমাদের তাহলে করোনা ভাইরাস, করোনা কোভিড-19 পরীক্ষা করাতে যাব। আর কি হলে কি কি সতর্কতা নেব আমরা, বা আমাদের আশেপাশে যারা বাড়িতে আছি তারা কি কি সতর্কতা নেব?
আচ্ছা, সবার আগে একটা কথা বলে অশোকবাবু আপনি শুনতে থাকুন, যদি আমরা এটা নিয়ে আলোচনা করছি আপনাকে আবার অ্যাওয়ার করা হবে, ডাক্তারবাবু রয়েছেন। তবে আপনারা খুব দামি কথা বলেছেন যে আপনার বা আপনার পরিবারে কারো হলে আপনারা কিভাবে সতর্ক হবেন, আপনার আশেপাশের মানুষ কিভাবে সতর্ক হবেন। এখন যেটা দেখা যাচ্ছে মানুষ নিজে সতর্ক হতে গিয়ে আশেপাশের মানুষ বেশি আতঙ্কিত হচ্ছেন, এটা ডক্টররা একটা ভীষণ বড় সচেতনতার অভাব আমার মনে হচ্ছে এই দিক থেকে এখনও তৈরি হচ্ছে, আমরা খবরও করছি এগুলো নিয়ে। তো কি করবেন উনি? উনি অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যে প্রশ্নের উত্তরগুলো আমি মনে করছি সবার আগে দেওয়ার দরকার। সেটা হলো যে উনি বলেছেন যে আমি কি করে বুঝবো আমার করোনা হয়েছে। ফার্স্ট অফ অল আমি আপনাকে বারবার করে বলছি, আজকে প্রোগ্রামে বলেছি যে আপনার বোঝার দরকার নেই। প্রথম কথা হচ্ছে আপনার বোঝারই দরকার নেই ফার্স্ট অফ অল। কারণ কি, করোনা আপনি দেখেছেন যে করোনার ক্ষেত্রে অনেক সময় অনেক মাইনর সিমটম দেখা দিচ্ছে এবং অনেক সিমটমে কিন্তু বোঝা যায় না। এমন অনেক সময় দেখা গেছে, আমরা দেখেছি স্কিনে হয়তো সামান্য র্যাশ বেরোচ্ছে। অনেক সময় আমি দেখেছি এই কয়েকদিন আগে একটা এমন সিমটম নিয়ে এমন একজন পেশেন্ট এসেছিলেন, ওনার না পিঠের শিরদাঁড়ায় ব্যথা করছিল, আর কোনো প্রবলেমই ছিল না, পিঠের শিরদাঁড়ায় শুধু ব্যথা ছিল, আর কোনো রকম প্রবলেম নেই। ওনাকে কেউ বুঝতেই পারেনি যেন করোনা হতে পারে, উনি নিজেও বুঝতে পারেনি, ডক্টররাও বুঝতে পারেনি। হ্যাঁ, কিন্তু উনি কিন্তু কোভিড-19 অ্যাটাক হয়েছিল ওনার শরীরে এবং ওনার কোভিড পজিটিভ ছিলেন উনি, এবং সেটা টেস্ট করার পর ধরা পড়লো যে উনি কোভিড পজিটিভ। যখন দেখা যাচ্ছে যে অন্য কোনোভাবেই রোগটা সারছে না, মেরুদণ্ডের ব্যথার জন্য যে প্রবলেমগুলো হয় এবং তার জন্য যে সিমটমের জন্য যে ওষুধ দিতে হয়, যে ইয়েগুলো করতে হয়, সেগুলো করার পরও যখন ওনার ব্যথা কমছে না, তখন কিন্তু কোভিড-19 টেস্ট করা হয়েছিল এবং দেখা গেল পজিটিভ। এবার কী করে বুঝবো যে কোভিড-19 আমার হয়েছে? প্রথমত আমি বলবো যে বোঝার দরকার নেই ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে বোঝার দরকার নেই আমি এই সেন্সে বলছি যে অনেক সময় কিন্তু অ্যাসিমটোমেটিক হয়, অনেক সময় কিন্তু সামান্য স্কিনে র্যাশ বেরোলো, সামান্য অন্য কোনো প্রবলেম হলো, তো সেগুলো যদি আমি না বুঝে আমি যদি সেই প্রবলেমগুলো সলভ করতে পারি, আমি যদি নিজের ঠিক মতন প্রোটোকলগুলো মেনে চলি, আমি যদি ডিস্টেন্স মেনটেন করি, আমি যদি রোজ ঠিক মতন খাওয়া দাওয়া যেগুলো বললাম সেগুলো করি এবং যদি স্টিম পেপার নিই, তাহলে আমার কি বোঝার কোনো প্রয়োজন আছে? ফার্স্ট অফ অল প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? ও ভাইরাসটা নিজেই চলে যাবে, আপনাকে কিছু করতে হবে না। আপনি যদি সব প্রোটোকলগুলো ঠিক করে মেনটেন করেন এবং স্টিম পেপার নেন, তাহলে চলে যাবে। প্রথম কথা এটা। নেক্সটে যাবো, তো একজন বন্ধু রয়েছেন, একটু ফোন নিয়ে আমি আসছি আপনার প্রশ্নের উত্তরে। অশোকবাবু, হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি গঙ্গাসাগর থেকে তপন মঙ্গল বলছি। আচ্ছা বলুন, কি প্রশ্ন আপনার? আমি বলছি যে আমার সুগার হয়েছে, আমি চেক আপ করলাম, কিন্তু ডাক্তার একজন কলকাতার জ্যোতিবাবুকে যিনি দেখেন, যিনি সাগরে এলেন, তিনি এসে বলছিলেন যে এখনই আপনাকে ইনসুলিন নিতে হবে। ক্লিয়ার হচ্ছে না দাদা, কি বলছেন? লাস্টেরটা কি বললেন? কি নিতে হবে? কি নিতে হবে দাদা? একটু মোবাইল, আপনি নেটওয়ার্কে আসুন, শোনা যাচ্ছে না। কি নিতে হবে বলেছেন ডাক্তারবাবু? ইনসুলিন নিতে হবে এই মুহূর্তে আপনাকে, কিন্তু এখনো অবধি আমি ঔষধ খাইনি। কিন্তু সুগার হলে আমি কি ট্রিটমেন্টে থাকতে পারি ম্যাডাম? ডক্টর শুনেছেন আপনি? আমার যতদূর মনে হলো উনি ইনসুলিন বোধহয় নিতে বলেছিলেন ডক্টর, সম্ভবত। আমিও সেটাই শুনেছি। কিন্তু উনি বোধহয় মানে শুধুমাত্র ইনটেক করছেন ওষুধ, সম্ভবত এটাই বললেন। আমি ওনার প্রশ্নের উত্তর দেবো, কিন্তু তার আগে আমি আগের ভদ্রলোক যিনি। আচ্ছা অশোকবাবু, আপনার প্রশ্নের উত্তর স্টেপ বাই স্টেপ দিচ্ছেন ডক্টর। প্রথম স্টেপ আমি এটা বললাম। এবার আমার এই কথাটা শুনে হয়তো উনি ভাবছেন যে আমি কি করোনা মানে আমার বোঝার দরকার নেই, কেন বোঝার দরকার নেই? আমি তার উত্তর বলেছি আপনাকে যে যদি অ্যাসিমটোমেটিক হয় বা কম মানে একটু এমন সিমটম হয় যে সিমটমগুলো এতটা কেয়ার করার কিছু দরকার নেই, সেক্ষেত্রে আপনি নিয়মগুলো মেনটেন করলে আপনার অটোমেটিক্যালি ভাইরাস চলে যাবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এবারে যদি আপনার সিমটম এমন দেখা দেয় যেখানে আপনার কষ্ট হচ্ছে, অসুবিধে হচ্ছে, তখন আপনি কি করবেন? কি করে বুঝবেন? যেটা আপনি নিজেই বলেছেন যে এখন যেহেতু ধরুন ঠান্ডার সময় এবং যেহেতু সর্দি কাশি জ্বর নর্মাল ভাইরাল ফিভার হলেও সেগুলো হয়, একই রকম সিমটম করোনার ক্ষেত্রে, আপনি কি করে বুঝবেন যেটা করোনা হয়েছে? আমি তার উত্তরও কিন্তু কিছুক্ষণ আগে বলেছি যে আপনি 3 থেকে 4 দিন প্রথমে প্যারাসিটামল খান, প্যারাসিটামল 650 খান। খাওয়ার পর আপনি যদি দেখেন যে জ্বর কোনোভাবেই কমছে না, সেক্ষেত্রে আপনি ডক্টরের সাথে কনসাল্ট করুন। এবারে জ্বর অনেক সময় দেখা যায় যে প্যারাসিটামল 650 খেলেও জ্বর কমছে না এবং গা হাত পা ব্যথা কমছে না, সেটাও কিন্তু করোনা নাও হতে পারে। সেটা আপনাকে প্রথমে অ্যান্টিবায়োটিক খেতে হবে, কিন্তু কোন অ্যান্টিবায়োটিক খাবেন, কীভাবে খাবেন, সেটা আপনার ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। আপনি নিজে থেকে যেটা করতে পারেন বাড়িতে, সেটা হচ্ছে আপনি 3 থেকে 4 দিন আপনি P6 মানে প্যারাসিটামল 650 খেতে পারেন, ঠিক আছে? এইটা আপনি করতে পারেন। কারণ আমি কেন বলছি, তার কারণ কি, যদি কোনো ভাইরাসের কোভিড-19 ভাইরাসের সিমটম সত্যি করে তার কোভিড-19 ভাইরাস অ্যাটাক করে থাকে, তাহলে কিন্তু 3 থেকে 4 দিনের মধ্যে তার জ্বর কমবে না, কোনোভাবেই কমবে না। আর যদি আপনার ওই প্যারাসিটামল খেয়ে আপনার জ্বর কমে যায় 2-1 দিনের মধ্যে, তাহলে জানবেন আপনার কোভিড অ্যাটাক হয়নি। এটা আপনি বুঝতে পারেন 1 নম্বর। সেকেন্ড হচ্ছে, আমি যেটা বললাম স্টিম পেপারটা নেবেন এবং যে খাওয়া দাওয়াগুলো বললাম সেগুলো করবেন। করার পরেও এবং আপনি প্যারাসিটামল খাওয়ার পরেও যদি দেখছেন যে আপনার জ্বর কমছে না, ঠান্ডা লাগা কমছে না, তখন আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে।
এবং ডক্টরই তখন আপনাকে দেখে বলে দেবেন যে আপনি কোভিড-19 টেস্ট করবেন, করোনা টেস্ট করবেন কি করবেন না। যে প্রশ্নটা আপনি করেছিলেন যে তাহলে আমি টেস্ট করবো, কী করে বুঝবো আমি টেস্ট করবো, টেস্ট কী করে করবেন সেটা আপনাকে বুঝতে হবে না, সেটা ডক্টর বুঝে নেবেন। কিন্তু আপনি 3-4 দিন আগে একটু নর্মালি আপনি বাড়িতে প্যারাসিটামল খান, জ্বর ঠান্ডা সর্দি কাশি এগুলো হলে, এবং তাতে যদি না কমে তখন আপনি অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করুন। ডাক্তার বুঝবেন যে আপনার টেস্ট করাতে হবে কি করাতে হবে না। আমি ওই যে বললাম যে কিছুদিন আগে এরকম একটা মানুষের হয়েছিল, এক ভদ্রলোক হয়েছিল যে পিঠের শির দ্বারায় ব্যথা করছিল, তা কী করে বুঝবে? একজনের আমাদের কলিগ, আমাদের ডক্টর একজন এরকম হয়েছিল যার পাটা ফুলে গেছিলো, কিছুদিন বোঝা যাচ্ছে না পা ফুলে গেছে, কেন পা ফুলেছে, কী ব্যাপার, কোনো রকম সিমটম নেই, যার কোনো না আছে জ্বর, না আছে সর্দি কাশি, কী করে বুঝবো? কারণ কি একটা মানুষ এখন এই মুহূর্তে আমি বললাম না যে নিজেকে মিউটেট করে নিয়েছে কোভিড-19 ভাইরাসটা, ফলে একটা মানুষের পক্ষে বোঝা সম্ভবই নয় যে এটা করোনার সিমটম কি করোনা সিমটম নয়। আমি সেই জন্য বললাম যে যদি আপনার শরীরে ইমিউনিটি পাওয়ারটা আপনি বাড়িয়ে নিতে পারেন না, তাহলে আপনার বোঝার দরকারই পড়বে না যে আপনার করোনা হয়েছে কি হয়নি। হয়েছে তো হয়েছে, তাতেও কোনো অসুবিধা নেই, কারণ হওয়ার পরেও কিন্তু আপনি যদি এইগুলো মেনে চলেন তাহলে আপনার করোনা ভাইরাস কিন্তু আপনার লাংসে যাওয়ার আগেই মরে যাবে, প্রথম কথা। সেকেন্ড হচ্ছে যদি বা কোনো রকম লাংসে চলেও যায়, আপনি যদি রোজ এটা করতে থাকেন না, আপনার শরীরের ওটা ছড়াতে পারবে না এবং লাংসের প্রবলেমটাও বেশি দেখা দেবে না। হ্যাঁ, কিন্তু তাদের ক্ষেত্রে এটা ব্যতিক্রম আছে, যাদের ক্ষেত্রে যখন অলরেডি লাংসের প্রবলেম আছে, বয়স্ক মানুষদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু ইমিউনিটি পাওয়ার কম, তো ভাইরাস সহজেই অ্যাটাক করবে। তাদের ক্ষেত্রে হয়তো আপনি এইগুলো পালন করলে হয়তো তাদের ক্ষেত্রে সারবে না। সেক্ষেত্রে আপনি 3-4 দিন যদি আপনি দেখেন এরকম কন্টিনিউ চলছে, সেক্ষেত্রে আমি অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করুন। একদম। হ্যালো হ্যালো, ম্যাডাম। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি দেবপ্রসাদ রায়, বার্নপুর, আসানসোল থেকে বলছি। আচ্ছা বলুন। বলছি আমার ডাক্তার রায়কে আমার অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা আলোচনা হচ্ছে এবং আপনি এত সুন্দর এক্সপ্লেনেশন করছেন, আমি অনেকক্ষণ ধরে শুনছি, এত প্রাঞ্জল ভাষায় বলছেন, সেই জন্য আমি ওনাকে প্রথমে ধন্যবাদ জানাই। হ্যাঁ, আর একদম আমাদের মতো করে বলছেন আর কি, সেইটাই। আর আমার একটা ছোট্ট জানকারি আছে, মানে আমার একটা ইনফরমেশন চাই আর কি। সেটা হচ্ছে আমার 60 বছর বয়স, আমার মেশিন আছে, স্টিম মেশিনটা, সেটা ইনহেলার আমি নেই, কিন্তু মুখটা যখন আমি ওখানে দিয়ে স্টিমটা নিচ্ছি নাকে, কতক্ষণ নেবো আর কি, এইটা ওটা বুঝতে পারি না ঠিক। একটু একটু নিচ্ছি, গরম লাগছে, মুখটা উঠিয়ে নিচ্ছি, আবার দিচ্ছি। তো এটা যদি একটু প্র্যাকটিক্যালি আমাকে বলেন কতক্ষণ নিলে বেটার হবে আর কি। আপনি ওটা নেবেন 10 সেকেন্ডের জন্য, প্রত্যেকবার 10 সেকেন্ডের জন্য, এবং যখন করবেন একসাথে 5 বার করে করবেন, ঠিক আছে? এটা আপনি যতবার করে করছেন, মানে ধরুন আপনি সকালে করছেন কি আপনি সন্ধ্যাবেলায় করছেন, আপনি সকালে যখন করবেন 5 বার করবেন একসাথে, এবং যখন করবেন একবারে 10 সেকেন্ড করে, 10 সেকেন্ডস করে, ঠিক আছে? এটা হলো আপনার প্রশ্নের উত্তর। আচ্ছা, আগের একজন ভদ্রলোক ফোন করেছিলেন সুগার এবং ইনসুলিনের ব্যাপার বলছেন। উনি ওষুধের মধ্যেই রয়েছেন, এখন ইনসুলিন নেননি। হ্যাঁ, ইনসুলিন নেননি। এবারে ওনার হয়তো রিসেন্টলি ধরা পড়েছে, আমি জানি না, উনি বলছিলেন যে আমার ধরা পড়েছেনই বলছেন। হ্যাঁ, ধরা পড়েছেন, রিসেন্টলি হয়তো ধরা পড়েছেন। তো আমি কতদিন আগে সেটা ওনার কাছ থেকে জানানো না, আসলে ওনার একটু প্রবলেম হচ্ছিল, ফোনটা কথাবার্তাগুলো ঠিক স্পষ্ট হচ্ছিল না, আমার ওনাকে কিছু প্রশ্ন ছিল, যাই হোক সেগুলো করা হয়নি। এখন উনি যদি ওনাকে আমি শুধু বলে দিই, আপনি যদি শোনেন তাহলে আপনি শুনুন, এটা আপনি দেখবেন যে আপনার 1 মাস আগে টেস্টটা করা হয়েছে কিনা। যদি 1 মাস আগে টেস্ট করা হয়ে থাকে তাহলে আপনি আরেকবার টেস্ট করবেন, যেহেতু আপনার 1 মাস আগে টেস্ট করার পর ওষুধ চলছে, আপনি আরেকবার টেস্ট করবেন। যদি দেখা যায় যে টেস্ট করে আপনার লেভেলটা অনেকটা কমেছে, তাহলে ইনসুলিন নেওয়ার প্রয়োজন নেই। আর যদি মনে হয় যে না, সেরকমভাবে কিছুই কমেনি, মানে ধরুন 5-10-এর মধ্যে যদি কমে, ধরুন আমি আপনাকে বলছি, ধরুন আপনার সুগারটা ছিল, আপনার যখন টেস্ট করেছিলেন 1 মাস আগে, তখন হয়তো ছিল 300, আমি ধরে নিলাম ফর এক্সাম্পল 300 আপনার ছিল। এবার 300 যদি আমি খাওয়ার পরেরটাই ধরছি, 300 যদি আপনার ছিল, আপনাকে ডক্টর হয়তো ইনসুলিন নিতে বলেছেন, যদিও নর্মালি কিন্তু 300 থাকলে ইনসুলিন নেওয়ার কথা নয়, 400 হলে। তবু আমি ধরে নিচ্ছি একটা এক্সাম্পল, 300 আপনার ছিল এবং ইনসুলিন নিতে বলা হয়েছে। আপনি এখন 1 মাস পর টেস্ট করবেন, টেস্ট করার পর দেখা গেল যে আপনার হয়তো সেটা নেমে 200 হয়েছে, তাহলে আপনার ইনসুলিন নেওয়ার প্রয়োজন নেই, আপনি ওষুধ খেতে থাকুন, 1 নম্বর। সেকেন্ড হচ্ছে আপনি টেস্ট করে দেখলেন যে আপনার 300 তো নেই, কমেছে কিন্তু 280, তাহলে কিন্তু অবশ্যই ইনসুলিন নিতে হবে, কারণ ওই রেটটা কিন্তু 1 মাসে যথেষ্ট নয়। মানে 1 মাস ওষুধ খাওয়ার পরে এটা আমি বলছি, 1 মাস ধরে আপনি ওষুধ খেলেন, টেস্ট করিয়েছেন, এবং 1 মাস ওষুধ খাওয়ার পর আপনি আবার টেস্ট করালেন, যদি দেখলেন যে আপনার 10-20-র মধ্যে ডিফারেন্সটা হয়েছে, তাহলে কিন্তু আপনাকে ইনসুলিন নিতে হবে, যেহেতু ডক্টর বলেছেন। আর যদি দেখেন যে না, আপনার মোটামুটি অনেকটাই কমেছে, তাহলে ঠিক আছে, ইনসুলিন এখন না নিয়ে আপনি ওষুধটা কন্টিনিউ করুন, এবং আপনি মোটামুটি 1 মাস অন্তর টেস্ট করতে থাকুন। একদমই তাই। একটা কথা আমি বলি ডক্টর রায়, যেমন একটু আগে আপনি বলছিলেন যে ভাইরাস তো নিজেকে পরিবর্তন করে, তার বৈশিষ্ট্যগত অনেক পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, এবং করোনার ক্ষেত্রে আপনি দুটো বললেন, আমি খুব অবাক হলাম, এক শিরদাঁড়ায় যন্ত্রণা দিয়ে পা ফুলে যাওয়া। যে ভাইরাসের যে ভ্যাকসিনটা আসতে চলেছে, ভাইরাস যতই তার বৈশিষ্ট্য চেঞ্জ করুক না কেন, কোভিড-19, সেক্ষেত্রে ভ্যাকসিন যেভাবেই তৈরি হোক না কেন, সমস্ত বৈশিষ্ট্যকে কেউ ধ্বংস করতে পারে, মানে সেই ক্ষমতা সম্পন্ন হবে কি? হ্যাঁ, একদমই তাই। তার কারণটা কি আমি বলি, কেন সমস্ত বৈশিষ্ট্য ধ্বংস করতে পারবে? কারণ একটা কথা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, যে বৈশিষ্ট্য কথা আমি পরে আসবো, মেন কথা হচ্ছে ভাইরাস।
ভাইরাসটা অ্যাটাক করেছে বলে, ভাইরাস বংশবিস্তার করছে বলেই কিন্তু এই সমস্ত সিমটম দেখা দিচ্ছে। সে যে কোনো সিমটমই হোক না কেন, ভাইরাস নিজেকে মিউটেট করে নিতে পারে, কিন্তু সিমটম চেঞ্জ হতে পারে, কিন্তু ভাইরাসটা তো মরে যাবে। যদি ভাইরাসটা মরে যায় ভ্যাকসিন নেওয়ার ফলে, তাহলে কিন্তু আপনার যেহেতু ভাইরাসটা অ্যাটাক করতেই পারছে না, মরে গেছে, তাহলে কিন্তু আপনার কোনো সিমটমের চেঞ্জেরও ব্যাপার নেই, কোনো কিছু ব্যাপার নেই, কারণ সে যখন মরেই গেছে সে আর সিমটম নতুন করে চেঞ্জ করবে কী করে, মিউটেট করবে কী করে, নিজেকে মিউটেশন করবে কী করে। কাজে এটা কোনো ভয় নেই, 1 নম্বর। সেকেন্ড হচ্ছে যে আপনি আরেকটা, আপনার এই কথা ব্যাপারে আমি আরেকটা প্রসঙ্গ আমার মনে পড়ে গেল, সেটা হচ্ছে ভাইরাসের সাইড এফেক্ট, ভ্যাকসিনের সাইড এফেক্ট। ভ্যাকসিনটা যখন নেওয়া হচ্ছে তখন কিন্তু অনেকগুলো সাইড এফেক্ট হতে পারে। যেমন এখন আমি ফাইজার কোম্পানি আমি উল্লেখই করে দিচ্ছি, ইউএসের যে কোম্পানিটা রয়েছে ফাইজার কোম্পানি, তার কিন্তু বেশ কিছু সাইড এফেক্ট দেখা দিয়েছে। কিন্তু এটাও ঠিক যে 90% ক্ষেত্রে সাকসেসফুল হয়েছে, 10% ক্ষেত্রে একটু সাইড এফেক্ট দেখা দিয়েছে। যারা ভলেন্টিয়াররা রয়েছেন, যারা নিয়েছেন, যারা শরীরে নিয়েছেন, তাদের মধ্যে কিছু প্রবলেম দেখা দিয়েছে। আর স্পুটনিক ভি রাশিয়াটা তো অবশ্যই দেখা দিয়েছে। তো এগুলো আমরা ওভারকাম করার চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন রকম ল্যাবে এগুলো টেস্ট করা হচ্ছে যাতে ওভারকাম করা যায় প্রবলেমগুলো। এবং একটা আশার খবর আমি বলবো অ্যাজ অ্যান ইন্ডিয়ান, এটা খুবই আশাবাদী আমি যে আমাদের ভারতবর্ষের যে এটা চলছে, ভ্যাকসিনটা ট্রায়াল চলছে, সেটা কিন্তু একদম এখনো পর্যন্ত কোনো রকম সিমটম দেখা দেয়নি, মানে কোনো রকম সাইড এফেক্ট দেখা দেয়নি। ঠিক আছে, তো এটা নিয়ে ভীষণ আশাবাদী আমরা। এবং যদি ইন্ডিয়ারটা যদি ঠিকঠাক হয়ে যায়, তাহলে আমাদের মোটামুটি ফেব্রুয়ারির মতো আসবে ওটা আস্তে আস্তে। সেক্ষেত্রে কিন্তু আমাদের আর অন্য দেশের উপর ভরসা করতে হবে না, অন্য কোনো টিকার উপর, অন্য কোনো ভ্যাকসিনের উপর ভরসা করতে হবে না, এবং কোনো সাইড এফেক্টের কথা চিন্তাও করতে হবে না। কারণ একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে আমি প্রথমেই প্রোগ্রাম শুরুর সময় যেটা বলছিলাম যে একটা দেশের ক্লাইমেট এক এক রকম, তার কালচার এক এক রকম, তার মানুষের চরিত্রগত বৈশিষ্ট্য এক এক রকম, এবং যেহেতু ক্লাইমেটটা আলাদা, ফলে সেখানে মানুষের অ্যাডাপ্টেবিলিটিটাও আলাদা। মানে ধরুন একটা শীতের দেশের মানুষ যদি আমাদের দেশে গরমকালে চলে আসে, সে কিন্তু এসিতেও থাকতে পারবে না, তার এমন অবস্থা হবে। আবার ঠিক আমরা যদি শীতের দেশে হঠাৎ করে চলে যাই এবং ঠান্ডার সময়, তাহলে আমরা এমন অবস্থা হয়ে যাবে যে আমরা জমে যাবো, মানে এত অবস্থা খারাপ হয়ে যাবে আমাদের, কারণ কি আমরা একটা অন্য ক্লাইমেটের থেকে অভ্যস্ত। তো সেরকমভাবে ভ্যাকসিনটাও আপনারা বোধহয় সকলেই, মানে দর্শক বন্ধুরা সকলেই বোধহয় মোটামুটি এতদিনে জেনে গেছেন যে ফাইজার কোম্পানির যে ভ্যাকসিনটা এসছে সেটা কিন্তু অনেক মাইনাস টেম্পারেচারে রাখতে হয়, অনেক ঠান্ডার মধ্যে রাখতে হয়। কেন রাখতে হয়? তার কারণ কি, এটা আবিষ্কার হয়েছে ইউএসএতে, এবং যেহেতু ঠান্ডার দেশ, ওখানে কিন্তু অনেক টেম্পারেচার কমে রাখতে হয়, যেটা আমাদের দেশে হয়তো অনেক ব্যবস্থাই নেই ওরকম। যার ফলে আমি এটা বারবার করে বলছি যে ওখানে যে সিমটমগুলো দেখা দিচ্ছে আমাদের এখানে নাও দেখা দিতে পারে। আবার দেখা গেল যে অক্সফোর্ডের যে অক্সফোর্ডের ভ্যাকসিনটা যখন প্রথম মানে ট্রায়াল হচ্ছিল, হিউম্যান ট্রায়াল 3rd স্টেজে হচ্ছিল, ওটা কিন্তু অনেক দেশের ট্রায়াল হয়েছে। তার মধ্যে আমি একটা কথা বলি, তার মধ্যে একবার একটা ব্রাজিলে এবং একবার লন্ডনে, এই দুটো জায়গাতে একটা ভলেন্টিয়ারের শরীরে কিন্তু কিছু সাইড এফেক্ট দেখা দিয়েছিল, যার জন্য কিছুদিন ট্রায়ালও বন্ধ ছিল ইন্ডিয়াতে। কিন্তু পরবর্তীকালে ইন্ডিয়াতে ট্রায়াল শুরু করার পর দেখা গেল যে ওইটা কিন্তু কোনো সাইড এফেক্ট ইন্ডিয়ানদের ক্ষেত্রে হলো না। ইন্ডিয়ান যে ভলেন্টিয়াররা ছিল তাদের আগেও হয়নি, এবং ট্রায়ালটা নতুন করে শুরু হওয়ার পরেও কিন্তু কোনো সাইড এফেক্ট হয়নি। তার মানে এটা প্রমাণিত হয়ে যাচ্ছে যে আমাদের দেশে কিন্তু ওই ভ্যাকসিনটা কোনো সাইড এফেক্ট নেই। তাই জন্য আমি বলছি যে সাইড এফেক্টটা কিন্তু সম্পূর্ণ মানে এটা আপেক্ষিক একটা ব্যাপার, যে আপনার ওখানে বিদেশে হচ্ছে বলে আমাদের এখানে হবে তারও কোনো কথা নেই, আবার বিদেশে হয়নি বলে যে আমাদের এখানে হবে না তারও কোনো কথা নেই। ঠিক সেই কারণের জন্য কোনো ভ্যাকসিন যখন অন্য কোনো দেশে আবিষ্কার হয়, সেটা কিন্তু যে দেশে প্রয়োগ করা হয় সে দেশেও একবার ট্রায়াল করে নেওয়া হয়, যার জন্য আমাদের অক্সফোর্ডের ভ্যাকসিনটা আমাদের দেশেও ট্রায়াল করা হচ্ছে। এই কারণের জন্য আমি বললাম, যখন আমাদের দেশে ভ্যাকসিনটা ট্রায়াল হচ্ছে, আমাদের দেশে ভ্যাকসিনটা যখন আমাদের শরীরে প্রয়োগ করা হবে, তখন কিন্তু তার কোনো সাইড এফেক্ট থাকবে না। কেন থাকবে না? কারণ সেই ট্রায়ালটা কিন্তু সম্পূর্ণ আমাদের দেশেই হয়েছে, আমাদের দেশে বিভিন্ন রাজ্যে হয়েছে, ফলে সব রাজ্যেই কিন্তু সেই ট্রায়ালটা সম্পূর্ণ করা হচ্ছে। এবং এটা একটা বিরাট আশার খবর যে এখনও পর্যন্ত টিল নাও কোনো রকম কোনো সাইড এফেক্ট নেই, যার ফলে এটা কিন্তু একটা বিশাল আশার খবর, যেটা যখন আসবে মার্কেটে ফেব্রুয়ারি মাসে, তখন কিন্তু আমাদের আর চিন্তাই থাকবে না। ডক্টর রায়, ফেব্রুয়ারি মাসে আসবে এটা তো আমরা অবশ্যই আশাবাদী, এবং সকলে সুস্থ হবেন এটাও আমরা আশাবাদী। কিন্তু প্রশ্ন একটা থেকে যাচ্ছে, লাগাতার মানুষের এক্সিস্টেন্সের একটা লড়াই মানুষ লড়ে চলেছে দীর্ঘ 8 মাস ধরে। সম্প্রতি আজকেরই একটা লেটেস্ট খবর হচ্ছে যে স্কুল বাস সার্ভিস যে সংগঠন, তারা বলছে ইমিডিয়েট বেসরকারি স্কুল খুলুক, তাহলে তারা বাঁচবে, এবং তারা বলছে ফুললি প্রোটেকশন নিয়ে তারা বাচ্চাদেরকে নামানো এবং ওঠানো এই প্রসিডিওরটা মেনটেন করবে। এবার প্রশ্নটা হচ্ছে যে তারা মেনটেন করবে বলছে তাদের আর্থিক সংস্থানটাকে সঠিক করার জন্য, আদৌ এই আনলক পর্যায়ে কি সেটা কি সঠিক হবে? আসবো উত্তর, একটা ফোন নিয়ে আসছি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ কে বলছেন? নমস্কার। হ্যাঁ আমি বলছিলাম যে অভিক লাগ বলছেন। আচ্ছা বলুন। হ্যাঁ বলছিলাম যে আমার 2-1 দিন জ্বর এসেছিল, তা 2-1 দিনের মধ্যে আমার জ্বরটা ছেড়ে গেছে। আমি ওষুধ দোকান থেকে ওষুধ দিয়েছিল, অ্যান্টিবায়োটিক দিয়েছিল আর জ্বরের ওষুধ দিয়েছিল কিছু, তো জ্বরের ওষুধ একদিন একটা ট্যাবলেটে খেয়েছি, জ্বরটা ছেড়ে গেছে। একটা হ্যাপটাসনি ভাব আছে, তো একটা দুর্বল লাগছে, তা গ্যাস ফর্ম করছে, মানে গ্যাসের প্রবলেমটা আমার কি ছিল, তাহলে একটু হ্যাপটাস করছে। এখন আমি কি করবো?
বা কি খাওয়া দাওয়া বা কি, নাকটা ডুবে যাচ্ছে। নাকটা বন্ধ হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, আর গ্যাসটা হচ্ছে, মানে গ্যাসের প্রবলেম হচ্ছে, একটা হেস্টাসানি ভাব আসছে। আচ্ছা, আপনি আজকে প্রথম থেকে যদি প্রোগ্রাম ফলো করেন, আমি প্রথমে বলেছিলাম যে ঠান্ডার ব্যাপারটা আমি আগে বলি, গ্যাসের প্রবলেমটা আমি পরে আসছি আপনার কাছে। প্রথম কথা, আপনি ঠান্ডার ব্যাপারটা যেটা বলছেন সেটা আমি কিন্তু বারবার করে বলছি, আপনি 2 বার করে স্টিম ভেপারটা নিন, এবং যেহেতু আপনার ঠান্ডা অলরেডি লেগেছে তাই ভেপার ক্যাপসুল যেটা রয়েছে সেটা আপনি জলের মধ্যে দিয়ে স্টিম জল মানে ফোটানো জলের মধ্যে দিয়ে আপনি কিন্তু স্টিম ভেপারটা নিন, এবং অবশ্যই মাথায় একটা টাওয়েল নিয়ে রাখবেন এবং চোখ যেন বন্ধ থাকে, এই জিনিসগুলো খেয়াল করবেন। আচ্ছা, এটা করবেন, এটা দিনে 2 বার করে আপনি করবেন, এটা আপনার ঠান্ডার এটা চলে যাবে 1 নম্বর। সেকেন্ড হচ্ছে, আপনি যেটা বলছেন যে আপনার অ্যাসিডিটির প্রবলেমটা প্রচুর হচ্ছে, এটার জন্য আপনি যেটা করবেন, দেখুন মুড়ি মুরগির মতন অ্যান্টাসিড খেয়ে নেওয়া কিন্তু কোনো কাজের কথা নয়। বিশেষ করে আপনার কথা শুনে আমার মনে হলো, উনি কি বয়সটা কিছু বলেছেন, এজের ব্যাপারে কিছু বলেছেন? না, এজের ব্যাপারে কিছু বলেন। আমার মনে হলো ওনার কথা গলা শুনে যে উনি খুব একটা বয়স্ক নন। তো আমার মনে হয় ওনার শরীরের রেজিস্ট্যান্স পাওয়ার যথেষ্ট রয়েছে, তাই আমার মনে হয় এখনই এই মুহূর্তে আপনি যদি মুড়ি মুরগির মতন অ্যান্টাসিড খেতে শুরু করেন, বয়সকালে গিয়ে আপনার ভীষণ প্রবলেম হবে। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনি সকালবেলা আপনার যদি বাড়িতে ছাদ থাকে তাহলে ছাদের মধ্যে গিয়ে আপনি একদম ভোর 6টা ধরুন সূর্য উঠলে 6টা থেকে 6:30 এরকম আধ ঘন্টা আপনি ঘরের ছাদের মধ্যে যাবেন এবং ছাদের মধ্যে পায়চারি করবেন, এবং ওখানে না জোরে জোরে শ্বাস নেবেন, মুখ খুলে শ্বাস নেবেন এবং জোরে জোরে শ্বাস নেবেন, এবং শ্বাসটা ছাড়বেন এরকম, এবং মুখ খুলে করবেন, নাক দিয়ে তো নেবেনই, তার সঙ্গে মুখ খুলেও করবেন, কারণ ওই যে সকালে পিওর বাতাসটা ওইটা শরীরের মধ্যে ঢোকার খুব জরুরি দরকার। এবং এখন যেহেতু মর্নিং ওয়াকটা অনেক মানুষই ভয় করতে চাইছেন না যে রাস্তাঘাটে কারোর সঙ্গে দেখা হয়ে যাবে, কারোর সঙ্গে হয়তো সংস্পর্শে চলে আসবেন, করোনা হতে পারে, আমি এই জন্য ছাদের কথাটা বললাম। এটা কিন্তু অবশ্যই 6টা থেকে 6:30টার মধ্যে করতে হবে, আর 5:30 থেকে 6টা আপনি করতে পারেন যদি সূর্য সেই সময় উঠে যায়, সূর্য ওঠার জাস্ট পরেই এটা করতে হবে। এটা যদি আপনি আধ ঘন্টা করে করেন, আপনার সমস্ত রকম এই যে অ্যাসিডিটির প্রবলেম এগুলো চলে যাবে। যে প্রশ্নটা করেছিলাম ডক্টর রায়, যে আগামী দিনে আনলক পর্যায়েতেই যারা হায়ার স্টাডি করছে তাদের জন্য তো বলা হচ্ছে, সরকার থেকে চিন্তাভাবনা করা হচ্ছে তাদের এক্সামের জন্য, তাদের হয়তো সেই স্টুডেন্টসদের জন্য স্কুল খোলা হবে, এবং স্কুল সার্ভিস বাসের দাবি হচ্ছে তারা অনেক সময় তারা সঠিক প্রোটেকশন নিয়ে তারা এগোবে, এটা কি আদৌ ঠিক হবে? দেখুন, প্রথম কথা হচ্ছে তাদের দাবি তো একদমই অমূলক নয়, একদমই ন্যায্য দাবি। তার কারণ কি, বই যে বললাম অনেকদিন ধরে বাড়িতে বন্দি থাকার ফলে তাদেরও তো একটা পেশাগত প্রবলেম রয়েছে। তো প্রত্যেকের কথাটা একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করতে হবে, এটা সরকারকেও গুরুত্ব দিয়ে বুঝতে হবে। এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না, আমি শুধু কতগুলো কথা বলতে পারবো, সেটা হচ্ছে করা যাবে কি যাবে না। অবশ্যই করা যাবে, সেখানে সরকারকে একটু প্রশাসনিক মহলে একটু তৎপরতা দেখাতে হবে, এবং সেখানে না আমার মনে হয় যে যারা চালান গাড়িগুলো তাদেরকেও একটু নিতে হবে, প্রোটেকশন নিতে হবে, এবং ওই আগে যে পরিমাণ বাচ্চাকে তারা নিয়ে যেত সেই পরিমাণ বাচ্চাকে কিন্তু নিয়ে যেতে পারবে না। প্রত্যেকটা বাসে যে পরিমাণ সিট রয়েছে তার অর্ধেক সংখ্যক সিট, মানে একটা করে সিট ছেড়ে এরকমভাবে বাচ্চাদেরকে নিয়ে যেতে পারবে। দরকার হলে তারা ডবল ট্রিপ করতে পারেন, ট্রিপল ট্রিপ করতে পারেন, এগুলো সরকারকে বসে ঠিক করতে হবে। আমি শুধু এইটুকু বলতে পারি যে হ্যাঁ, করতে পারবেন, কারণ তাদেরকে সুযোগ দিতে হবে, কারণ তারাই বা কতদিন বাড়িতে বসে থাকবেন, তাদেরও তো একটা প্রবলেম হচ্ছে, তাই না? আর বাচ্চারা যদি স্কুল বন্ধ থাকে তাহলে তো বাচ্চারাও স্কুলে যাবে না, ফলে তাদেরও রুজি রোজগারটা বন্ধ থাকছে। তো এই জন্যই তারা সরকারের কাছে দাবি জানাচ্ছেন যে আমাদের স্কুল খুলতে হবে বাচ্চাদের, তাহলে আমাদের রুজি রোজগারটা ঠিক হবে। সরকার এটা একটু মানবিকতার দিক দিয়ে দেখতে পারে না, মানে প্রোটেকশন নিয়ে এবং সেক্ষেত্রে বাচ্চার সংখ্যাটা কিন্তু অবশ্যই যে পরিমাণ সিট থাকবে তার থেকে অর্ধেক করতে হবে, এটা অবশ্যই করতে হবে। একদমই তাই। আচ্ছা, এখানে একটা কথা আছে, যেমন কোভিড-19-এর এফেক্ট, মানে অনেকে অ্যাফেক্টেড হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে ডেঙ্গির প্রকোপ বাড়ছে, এবং এই সিচুয়েশনটার মধ্যে মানুষ এখন জর্জরিত হয়ে গেছে। বেশিরভাগ সময় আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে কেউ না কেউ ডেঙ্গি আক্রান্ত হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের সতর্কতা কী হওয়া উচিত? দেখুন, ডেঙ্গির ক্ষেত্রে আমি প্রথম কথা বলবো যে যেহেতু ডেঙ্গি মশা সবাই এখন জানেন যে ডেঙ্গি মশা এডিস ইজিপ্টি বলে এক ধরনের মশা আছে, যে মশাগুলো অ্যাটাক করে, যেটা এডিস মশা সবাই এখন জানে, বাঘ মশাকে আমরা বলি, ডোরাকাটা দাগ পাওয়া যায় গায়ের মধ্যে, এবং এই মশাগুলো কিন্তু খুব একটা বড় হয় না সাইজে। এবারে প্রশ্ন হচ্ছে যে এই মশাটা যেহেতু দিনের মধ্যে কামড়ায়, এটা কিন্তু দিনের মধ্যে কামড়ায়, এটা কিন্তু রাত্রে কামড়ায় না, ফলে রাত্রের রিস্কটা একদমই নেই। কিন্তু মানে অনেক সময় দেখবেন অনেকে মশারি টাঙিয়ে শুচ্ছেন, কিন্তু শোয়ার পরেও হাতটা হয়তো ঘুমের ঘরে মশারিতে চলে যাচ্ছে এবং তখন মশা কামড়াচ্ছে। এটা কিন্তু ম্যালেরিয়া হতে পারে, কিন্তু ডেঙ্গু হবে না। তার কারণ কেন হবে না? কারণ এটা রাত্রে অ্যাটাক করে না, এটা অ্যাটাক করে কিন্তু ভোরবেলা এবং সারাদিনে, দিনের বেলা। কিন্তু যেহেতু ম্যাক্সিমাম মানুষই এখন, বিশেষ করে শহরের দিকে মানুষ একটু অন্যরকমভাবে জীবনযাপন করতে অভ্যস্ত, বলে একটু লেট নাইট যারা জাগেন এবং তারা ভোরের দিকটা ঘুমান, এবং সেম প্রবলেমটা যেটা আমি বললাম যে ঘুমানোর সময় হয়তো হাতটা মশারির কাছে চলে গেল, তখন কিন্তু ভোরের দিকে কামড়াতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু ডেঙ্গি হতে পারে। তো আমাকে প্রথম কথা এই জিনিসটা দেখতে হবে, মানে যে মানুষ এই লেট নাইট জাগেন, যারা ভোরবেলায় ঘুমান, তাদেরকে এই জিনিসটা ভালো বারে বুঝতে হবে যে, এবং বিশেষ করে এখন আবার ঠান্ডার সময় আসছে, ফলে ভোরবেলার দিকে মানুষ তো ঘুমাবেনি। তো সেই জন্য মানুষকে এটা বুঝতে হবে যে আমার ডেঙ্গি অ্যাটাক করতে পারে, ডেঙ্গি মশা অ্যাটাক করতে পারে, ডেঙ্গি হতে পারে। তো সেটার জন্য আমি যখন ভোরবেলা ঘুমাবো
কতগুলো কথা আমি বলে দেবো। মশারিটা যখন টাঙাবেন না, মশারি তো অবশ্যই টাঙাতে হবে 1 নম্বর। সেকেন্ড হচ্ছে মশারিটা যখন টাঙাবেন, মশারির চারধারে না একটা ধরুন আপনি কোনো তোয়াল টাওয়েল জাতীয় কিছু জিনিস বা কোনো কাপড় জাতীয় কিছু জিনিস ওইগুলো মশারির ধারে ধারে দিয়ে দিলেন, মানে ইনসাইডে। তাতে কি হবে, আপনি যদি ঘুমিয়ে করে হাতটা মশারির কাছে চলেও যায়, হাতটা ডিরেক্টলি মশারির টাচে আসবে না, আপনার ওই কাপড়ের বা টাওয়েলের টাচে আসবে, যার ফলে আপনার মশাটা কামড়াতে পারবে না। এটা 1 নম্বর আমি বলে দিলাম। সেকেন্ড হচ্ছে যে যদি সেরকম প্রবলেম হওয়ার পরেও যদি দেখেন যে কারোর হয়তো শোয়া এমনভাবে শুচ্ছেন যে ওটা করার পরেও আপনার প্রবলেমটা সলভ হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সকালবেলায় আপনাকে একটু স্পেশাল কেয়ার নিতে হবে যাতে করে ডেঙ্গি মশা অ্যাটাক না করতে পারে। থার্ড হচ্ছে আপনি যখন সারাদিন জেগে আছেন, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে সারাদিন মানুষ যখন জেগে থাকেন, মানে সারাদিন হয়তো কাজকর্ম করছেন, বসে গল্প করছেন বা কথা বলছেন, বা বাড়িতে রয়েছেন, বা হয়তো কোনো জায়গায় কোনো অফিস কাছারিতে রয়েছেন, সেখানে হয়তো মশা রয়েছে, ডেঙ্গির মশা রয়েছে। এবং এই ক্ষেত্রে কিন্তু যেহেতু সারাদিন খুব দিনের বেলা, আমি বললাম এই মশা দিনের বেলাতে কামড়ায়, তো সেহেতু প্রবলেমটা কিন্তু তখন বেশি করে দেখা দেবে। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে একদম মশাকে কিন্তু আপনার শরীরের মধ্যে বেশিক্ষণ বসতে দেবেন না, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখেন যে অনেক মশা না শরীরের মধ্যে বসে কিন্তু আপনি টের পান না, কিন্তু এই ক্ষেত্রে একটা কথা আমি বলবো, ডেঙ্গির মশা কিন্তু সেরকম নয়, আপনি কিন্তু অবশ্যই টের পাবেন। আপনার যদি শরীরের নার্ভগুলো ঠিকঠাক কাজ করে, ডেঙ্গির মশা কিন্তু ম্যালেরিয়ার মশার মতন না। ম্যালেরিয়ার মশা অনেক সময় দেখা যায় যে আপনার শরীরে বসলো কিন্তু আপনি টের পেলেন না, হয়তো অনেক সময় রক্ত খেলো, রক্ত শুষে নিল, কিন্তু আপনি টের পেলেন না, অনেক সময় কামড়ালো না, আপনার হয়তো জ্বলন অনুভব হলো না। কিন্তু ডেঙ্গির মশার ক্ষেত্রে এটা অবশ্যই হবে, সামান্য হবে। ম্যালেরিয়ার মতন অত জ্বলন হয় না, ডেঙ্গিতে জ্বলন হয় কিন্তু কম হয়, তার ফলে আপনি টের পাবেন। এমন নয় যে আপনি টের পাবেন না, কিন্তু অনেক সময় আমরা তো টের পেলেও আমরা কেয়ার করি না, সেটা অবশ্যই আপনাকে কেয়ার করতে হবে। আর মাঝে মাঝে আপনি যেটা করবেন, আপনি না একটু ট্যাপ করতে থাকুন, পাটাকে মাঝে মাঝে নাড়াতে থাকুন। মাঝে মাঝে যদি পাটা নাড়াতে থাকেন, তাহলে বিশেষ করে দেখবেন এই পায়ের দিকটা, আমাদের শরীরের নিচের পোর্শনটাতে বেশি করে মশা বসার সুযোগ পায়, কারণ কি আমরা ওগুলো নাড়াচাড়া করি না, হাতটা নাড়াচাড়া করি, ফলে এগুলো নিয়ে অতটা প্রবলেম হয় না। মেন প্রবলেম কিন্তু আমাদের পা নিয়ে, পায়ের সাইডটা নিয়ে হয়, তার কারণ কি এগুলো আমরা বেশি নাড়াচাড়া করি না। এবং এখানটা যেহেতু ধরুন পাটা আমার নিচের দিকে থাকে, ফলে ওই জায়গাটা একটু অন্ধকার হয়, আর মশাগুলো কিন্তু অন্ধকারের মধ্যেই বেশি করে কামড়াতে থাকে, তো সেই জন্য ওইগুলো কিন্তু বেশি প্রবলেম হয় পায়ের দিকটা। তো আপনি কী করবেন, পাটা কন্টিনিউয়াস নাড়াতে থাকবেন যখন বসবেন। কোনো একটা জায়গা ধরুন চেয়ারে বসে আছেন বেশ কিছুক্ষণ ধরে, আপনি পাটা কন্টিনিউয়াস নাড়াতে থাকবেন। যদি কনস্ট্যান্টলি পাটা নাড়াতে থাকেন, তাহলে মশা কিন্তু বসার সুযোগই পাবে না। আর যদি তারপরেও মশা বসে, তাহলেও পা নাড়ালে মশা কিন্তু চলে যাবে। এটা একটা আপনি করতে পারেন। আর সেকেন্ড হচ্ছে যদি কামড়ায়, তখন তো আপনি টের পাচ্ছেনই। আর শোয়ার সময় কি করতে হবে সেগুলো তো আমি বলেই দিলাম অলরেডি। একদমই তাই। হ্যালো হ্যালো, আচ্ছা কেউ আছেন কি? নেই বোধহয়, সম্ভবত। একটা কথা বলি ডক্টরা, সেটা হচ্ছে যেমন আপনি গাইডলাইন্সগুলো দিলেন যে ডেঙ্গি, যেহেতু এখন এই সময় ডেঙ্গির প্রকোপ বেড়েছে এবং তার সঙ্গে সঙ্গে ম্যালেরিয়াও আমরা দেখতে পাচ্ছি। কোভিডের ক্ষেত্রে আমি একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে আমরা দেখছি অনেক সময় ডিসেন্ট্রি হচ্ছে, সিমটমসের মধ্যে কিছু ডিসেন্ট্রির সমস্যা দেখা দিচ্ছে, এবং কিছু ক্ষেত্রে দেখা দিচ্ছে যে হয়তো সেই ডিসেন্ট্রি পরে, যখন আমার একটু আগে আমি এরকম একটা খবর পেলাম একজনের পেশেন্টের, যা ডিসেন্ট্রি হয়েছিল 18 বা 19 বার সে যাতায়াত করেছে, যাই হোক, তো সেক্ষেত্রে তাকে যখন ডিপ দেওয়া হয়, ডিপ খোলার পরেই তার প্রচণ্ড কাঁপুনি চলে আসে, তারপরে কিন্তু 104-এর উপর জ্বর, এবং তাকে কোভিডও টেস্ট করানো হচ্ছে, তাকে ডেঙ্গিও টেস্ট করানো হচ্ছে। বা আমার প্রশ্ন হচ্ছে, একসাথে কি দুটো অ্যাটাক হতে পারে কোনো পেশেন্টের ক্ষেত্রে এই সিচুয়েশনের মধ্যে, যেহেতু ইমিউন পাওয়ার একদম নেমে গেছে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে যদি এটা ম্যালেরিয়া হয়, তাহলে ম্যালেরিয়ার ক্ষেত্রে কিন্তু একসাথে দুটো অ্যাটাক করতে পারবে না, ম্যালেরিয়া এবং কোভিড। কিন্তু ডেঙ্গির ক্ষেত্রে কিন্তু অ্যাটাক করতেই পারে। তো সেই জন্য এটা একটা অবশ্যই আপনাকে স্পেশাল কেয়ার নিতে হবে। যে যদি আমি তো বললাম যে পয়েন্টগুলো বললাম, সেগুলো যদি আপনারা মেনটেন করে চলেন, ঠিক মতন পালন করে চলেন, কিচ্ছু না, শুধু একটু সাবধানতা যদি অবলম্বন করেন এবং বেশি প্যানিক না হন, বেশি আতঙ্কিত হওয়ার দরকার নেই। আপনি ভাববেন যে আমি যদি ঠিকঠাক করে সব নিয়মকানুন মেনে চলি, খাওয়া দাওয়া ঠিকঠাক করি, যা যা আমি বললাম সেগুলো যদি ঠিকঠাক করি, তাহলে আপনার হবে না, তাহলে আপনার ফালতু আতঙ্কিত হতে হবে না। হ্যালো হ্যালো হ্যালো, আমি একটু ডাক্তারের সাথে কথা বলতে চাই। হ্যাঁ, উনি আছেন। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন। আমি মস্তানপুর থেকে সুনন্দা মাদক বলছি। ডাক্তারবাবু আছেন, বলুন। আমি বলছি, আমার ছেলের এই 30 বছর বয়স, সারা বছরই কুক করে কাটে, কিন্তু ভালো জায়গার থেকে পরীক্ষা করেছে, কোনো কিছু বেরোয়নি। আচ্ছা, হ্যাঁ, আর কি জানবেন? ভালো জায়গা থেকে কোনো শরীরে কোনো অসুবিধা বার হয়নি। আচ্ছা, আপনাকে আমার কিছু প্রশ্ন করা আছে। প্রথম কথা হচ্ছে যে এই কুকুর কাশিটা কতদিন ধরে ওনার হচ্ছে? এটা আপনার আজ থেকে 8-10 বছর ধরে এরকম হচ্ছে। আচ্ছা, 8-10 বছর ধরে হচ্ছে। আর যখন হয় প্রচুর পয়সা খরচ হয়, ওষুধপত্র খায়, কিন্তু কিছুতেই কমে না কাশিটা, সারা বছরই কাশতে থাকে। আচ্ছা, কাশিটা কি শুকনো কাশি না কাশির সাথে কাপ বেরোয়? হ্যাঁ, শুকনো কাশি। আচ্ছা আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আপনি একটু শুনতে থাকুন। প্রথম কথা হচ্ছে 8-10 বছর। আচ্ছা, আছেন আপনি?
বেশি জল ঢালে না, বলে কি যে আমার সর্দি ঠান্ডা লেগে যাবে। ও জল বেশি ঘাটে না বলছেন? জল বেশি ঘাটে না। না, আপনাকে বলি, প্রথম কথা হচ্ছে ওনার কিন্তু জল ঘাটার প্রবলেমই নয়, মানে ঠান্ডার প্রবলেমই নয়। প্রথম কথা, আপনারা হয়তো মনে নেই 8 থেকে 10 বছর আগে যখন থেকে ওনার এটা শুরু হয়েছে, তার আগে ওনার হয়তো একবার কোনো সময় ঠান্ডা লেগেছিল, এবং সেই ঠান্ডা লাগার পর যখন ওনার ঠান্ডা লাগলে ন্যাচারালি ওনার ওয়েট কাশি হবে, ড্রাই কাপ হবে না, ওনার ওয়েট কাপই হবে, এবং তখন ওইটা ওষুধ খেয়ে হোক বা যেভাবে হোক সেরে গেছিলো। এবং সেরে যাওয়ার পর ওনার একটা অভ্যেস, মানে আমাদের যখন ঠান্ডা লাগে না তখন দেখবেন একটা অভ্যেস তৈরি হয়ে যায়, মানে বারবার কাশার। এই বারবার কাশতে একটা অভ্যেস তৈরি হয়ে গেছিলো ওনার, এবং সেই অভ্যেসটা না পরবর্তীকালে যখন ওনার ওয়েট কাপটা চলে গেছে, ওনার ঠান্ডাটা চলে গেছে, তারপরেও কিন্তু অভ্যেসটা ওনার বজায় থেকে গেছে, অভ্যেসটা কিন্তু ওনার যায়নি। এবং যেহেতু অভ্যেসটা যায়নি, উনি কনস্ট্যান্ট একটা কাশতে থাকতো, মানে মাঝে মাঝে কাশতো, এই করতে করতে ওই কাশিটা কিন্তু ড্রাই কাপ ছিল, ওটা কিন্তু ওয়েট কাপ নয়। মানে ওটা কোনো শরীর খারাপ ওনার ঠান্ডা লাগা থেকে নয়, ওটা ঠান্ডা লাগা থেকে স্টার্টিং হয়েছিল এবং ওটা ওনার অভ্যেসে পরিণত হয়ে গেছিলো। তো এটা একটা ওনার কিন্তু ন্যাচারাল প্রবলেম, এটা কিন্তু কোনো শরীর খারাপ হয়েছে এমন কিছু নয়, 1 নম্বর। সেকেন্ড হচ্ছে, আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে কিছু ওষুধের সাইড এফেক্ট হতে পারে। ধরুন সেই সময় যখন ওনার ঠান্ডা লেগেছিল বা অন্য কোনো অসুখ হয়েছিল, কিছু সাইড এফেক্ট হতে পারে ওষুধের, সেই সাইড এফেক্ট থেকেও কিন্তু ওনার ড্রাই কাপটা হতে পারে, এবং সেটা যেহেতু দীর্ঘদিন ধরে চলছে, এই ড্রাই কাপটা কিন্তু কন্টিনিউ থেকে গেছে। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে, আমি আপনার কাছে একটা জিনিস জানতে পারলাম না, সেটা হচ্ছে উনি কি কন্টিনিউয়াস কোনো ওষুধ খান, মানে এখনও কি কোনো ওষুধ অন্য কোনো কারণে কোনো ওষুধ চলছেও না, কাপ ছাড়া অন্য কোনো, কাশি ছাড়া অন্য কোনো কারণে? যদি সেটা চলে তাহলে কিন্তু সেটা থেকেও সাইড এফেক্ট হতে পারে। আর যেটা আমার মনে হলো, আপনার বয়সটা ছেলে যেটা বললেন 30 বছর, তাতে আমার মনে হয় না কোনো ওষুধ উনি রেগুলার বেশি খান বলে। যদি রেগুলার বেশি কোনো ওষুধ না খেয়ে থাকেন, তাহলে আমার মনে হচ্ছে যে 2টো অপশন হতে পারে। একটা হচ্ছে ওই 8-10 বছর আগে যে কাশিটা ওনার হয়েছিল ঠান্ডা লেগে, সেটা সেরে যাওয়ার পরে ওনার ওই কাশিটা একটা অভ্যেস হিসেবে বজায় থেকে গেছে এবং ড্রাই কাপ থেকে ওয়েট কাপ থেকে ড্রাই কাপ হয়ে গেছে। আর সেকেন্ড হচ্ছে যে এটা হতে পারে যে হয়তো ওনার এরকম কোনো প্রবলেম নয়, কিন্তু হয়তো কোনো ওষুধ তখন খেয়েছিল, সেই ওষুধের সাইড এফেক্ট থেকে এটা হয়েছে। তো এটা আপনাকে একটু দেখতে হবে যে উনি কোনো ওষুধ খেয়েছেন কিনা। যদি কোনো ওষুধ খান, তাহলে ইমিডিয়েট একটা ডক্টরের সাথে কনসাল্ট করুন যে উনি এই ওষুধ খেয়েছেন একটা দীর্ঘ সময় ধরে। এবং আমি একটা কথা বলছি, ওষুধটা কিন্তু আমি দীর্ঘ সময় ধরে খাওয়ার কথা বলছি। মানে ধরুন একটা ওষুধ এমন হয়েছে হয়তো 4-5 বছর আগে উনি স্টপ করে দিয়েছেন, কিন্তু সেই ওষুধটা হয়তো উনি খেয়েছেন 2-3 বছর ধরে, তাহলে কিন্তু সেই ওষুধের সাইড এফেক্ট থেকে এটা হতে পারে। মানে এখন স্টপ করলেও হতে পারে, কিন্তু যদি সেই ওষুধটা অনেক দিন ধরে উনি খেয়ে থাকেন তাহলে হতে পারে। তো সেই জন্য ওটা কিন্তু আপনাকে একটু দেখতে হবে যে উনি কোনো ওষুধ রেগুলার অনেক দিন ধরে খেয়েছেন কিনা রেগুলার। যদি সেটা খেয়ে থাকেন তাহলে এখন স্টপ করলেও আপনি একবার ডক্টরের সাথে কনসাল্ট করুন, আপনার কিছু ওষুধ খেতে হবে, সেই ওষুধ খেলে ওনার এই ড্রাই কাপটা চলে যাবে। ওনার কিন্তু কোনো কিছু টেস্ট করে ধরা পড়বে না, যেহেতু ওনার ধরা পড়েনি তার মানে ধরা এখনও পড়বে না, তার কারণ ওনার কোনো প্রবলেম হয়নি এই সেন্সে বলছি যে ওনার কোনো ব্লাডে কোনো প্রবলেম বা ওনার ঠান্ডা লাগার কোনো প্রবলেম বা কাফের কোনো প্রবলেম এগুলো হয়নি। ওনার হয়েছে 2-3টে কারণের জন্য হতে পারে। একটা হচ্ছে ওষুধের সাইড এফেক্ট থেকে হতে পারে, সে এখন কন্টিনিউ চলছে এমন কোনো ওষুধ থেকে হতে পারে, বা হয়তো কিছু বছর আগে বন্ধ করে দিয়েছে কিন্তু কয়েক বছর ধরে কন্টিনিউয়াস খেয়েছিল এরকম কোনো ওষুধ থেকে হতে পারে। অথবা ওনার ওই যে 8-10 বছর আগে যে শরীরটা খারাপ হয়েছিল, ঠান্ডা লেগেছিল, সেখানে যে ওয়েট কাপটা হয়েছিল সেটা চলে যাওয়ার পর তার অভ্যেস থেকেও হতে পারে। হ্যালো, অঞ্জন কর, গুয়াহাটি থেকে বলছি। অঞ্জন কর, হ্যাঁ বলুন। হ্যাঁ দেখুন, আমার হচ্ছে ব্রঙ্কাইটিস আছে আজকে প্রায় 15-20 বছর, ঠিক আছে? ব্রঙ্কাইটিস সঙ্গে সুগার আছে, অ্যাঞ্জিওপ্লাস্টিও হয়েছে। বর্তমানে আমি বাড়িতেই থাকি, তো আমি দুবেলা করে একবেলা স্টিম ইনহেলেশন নেই 15-20 মিনিট, যখন গরম লাগে তখন সরিয়ে দিই। হ্যাঁ, এছাড়া 2বার করে গার্গেল করি, আর সঙ্গে আমি ইনহেলার নিচ্ছি, আর হচ্ছে ভিটামিন সি আর ভিটামিন ট্যাবলেটটা খাই। ভিটামিন সি খাই। ভিটামিন সি খাচ্ছেন তাই তো? হ্যাঁ, ভিটামিন সি খাচ্ছি, ভিটামিন খাচ্ছি, হ্যাঁ ভিটামিন ক্যাপসুলও খাচ্ছি, সুপ্রাডিন। আর আমি সঙ্গে আমি ফরজিলিন, ওষুধের নাম বলতে হবে না। হ্যাঁ, যাই হোক, তো আমার তো ব্রঙ্কাইটিস, আর সন্ধ্যাবেলার দিকে একটা কাশি, শুকনো কাশি হয়, কফ টফ থাকে না। আর আমি স্টিম ইনহেলারটা নেই কিন্তু, আর সঙ্গে গার্গেল করি 2 বেলা। হ্যাঁ, তো আপনার এখন কি প্রবলেম হচ্ছে কাশিটা সন্ধ্যাবেলা? না, আর কোনো প্রিকশন নেওয়ার দরকার আছে কি, যেহেতু আমার ব্রঙ্কাইটিস? হ্যাঁ, বুঝতে পেরেছি। না, আপনি যা যা করেন আমি দেখলাম, আপনি যথেষ্ট ঠিকঠাক সব কিছুই করেন। ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে যা যা করা উচিত আপনি সেগুলো যথেষ্টভাবে পালন করছেন, ওষুধও খাচ্ছেন এবং স্টিম ভেপারও নিচ্ছেন এবং সঙ্গে ইনহেলারও নিচ্ছেন, ফলে আপনার অসুবিধা কিছু হবে না, আপনি ঠিক আছেন। আপনি যা যা করছেন ঠিক করছেন, এর সঙ্গে এক্সট্রা আপনাকে কিছু করতে হবে না। শুধু আমি এইটা বলবো, আমি বোধহয় আপনি বললেন যে 2বার করে করেন, আমি যদি এটা আপনি নাও বলে থাকেন 2বার করে, আপনি কিন্তু স্টিম ভেপারটা 2বার করে নিন এবং ইনহেলারটাও 2বার করে নিন, তাহলেই ঠিক আছে। শুরুতেই ডক্টর রয় বলেছিলেন মানুষ এখন অনেকটাই সচেতন, তার সবথেকে বড় প্রমাণ এই ফোনগুলো, যারা অনেক সচেতন হয়েছে এবং এই সচেতনতাই মানুষকে বাঁচাতে পারে। সুতরাং আজকের হাতে সময় নেই, নেক্সট অনুষ্ঠানে আমরা ফিরবো এই ধরনের আলোচনা নিয়ে। অনেক অনেক ধন্যবাদ জানাবো ডক্টর রয়কে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।